আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। নিজের ঘরের বিছানায় বসে আছে নিধি আর রাফির সাথে নিজের সুন্দর মুহূর্তের কথাগুলো ভাবছিল, কিন্তু রাফি ওর সাথে এত বড় প্রতারণা করেছে ভাবতেই ওর মনটা রাফির প্রতি ঘৃণায় ভরে ওঠে। শাহিনা বেগম এসে নিধির পাশে বসতেই নিধি চোখ মুছে। কেন করেছিলি এমন বলতো? কত ভালো একটা ঘর এসেছিল জানিস? আমার কপালটাই এমন খারাপ গো আম্মা, আমি আর কি বলবো। যে বড়লোকের বাড়িতে তোর সুখ করার কথা, সেখানে এখন ওই রুমানার মেয়ে আখিরা সুখ করছে। তুমি কিভাবে জানো যে আপু ওখানে সুখে আছে? এখন ওরা বকাবকি করবেই, কিন্তু এক না এক সময় তো ওরা ঠিকই ওকে মেনে নিবে। তখন তুই এই ঘরেই পড়ে থাকবি ময়লার মতো। কে তোকে বিয়ে করবে? আমি অনেক বড় পাপ করেছি মা, যার ফল এখন আমি পাচ্ছি। আমার সুখ এখন অন্যের কপালে চলে গেছে গো মা। আখি রিনা চৌধুরীর বিছানা গোছাতে গোছাতে ভাবছে কি এমন পাপ করেছিল সে যে ওর এমন একটা ঘরে বিয়ে হতে হলো। ছোটবেলা থেকেই চাইতো যেন মা তো ওর কপালে জোটেইনি, অন্তত মায়ের মতো শাশুড়ি যেন কপালে আসে, কিন্তু না, সেসব কিছুই হলো না। পেছন থেকে রিনা চৌধুরী বলে উঠলেন, বিছানা গুছানো হলে আমার রুমটা মুছে দিবে তো। আখি কিছু বলল না, চুপচাপ কাজ সেরে চলে গেল। আহনাব বিছানায় বসে ল্যাপটপে বসে কাজ করছিল, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না, কারণ আখির চিন্তা, মায়ের চেঁচামেচি, এসব কিছুতেই মন শান্ত রাখতে পারছে না আহনাব। তাই মাথা ঠান্ডা করার জন্য কফির দরকার। আরোহী রাখি, আমাকে এক কাপ কফি দিয়ে যা। আরোহীর মাথায় একটা বুদ্ধি আসলো, তাই আখিকে বলে, ভাবি, ভাইকে এক কাপ কফি বানিয়ে দাও তো। আমি তোমাকে বললো তুমি দাও। আমি তো পড়তে বসবো, আর রাখি ছাদে গেছে কাপড় শুকাতে। তুমি দাও প্লিজ। তুমি ভাইয়া রাগ জানো না, 5 মিনিটে কফি না পেলে সব ধ্বংস করে দিবে। উপায় না পেয়ে আখি কফি বানিয়ে নিয়ে গেল আহনাবের রুমে। আহনাবকে কফি এগিয়ে দিল। এ কি, আপনি আপনি আমার রুমে কেন এসেছেন? আপনার কফি দিতে, এই নিন। আরোহী রুমের বাইরে কান পেতে ওদের কথা শুনতে লাগলো। আখিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো আহনাব। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল আখি। আমি কি আপনাকে কফি দিতে বলেছি? ওরা সবাই ব্যস্ত, তাই আমি এনেছি। এখন নিন, ধরুন। এ মেয়ে, এত দেমাক দেখাও কাকে? এই আনাব চৌধুরীকে? আমি চাই না আপনি আমার আশাপাশে আসেন, বুঝেছেন? আখি হালকা হেসে বলল, ছাড়াছাড়ি কি স্যার, আমরা তো একই হলাম না। আর আমার আশেপাশে আসা নিয়ে আপনাকে ভয় পেতে হবে না, আমি সময় মতো আপনাকে মুক্তি দিয়ে দিব। আরোহী দরজার বাহিরে মাথা চাপড়ালো। এ মেয়ে, এত দেমাক দেখাও কাকে? আনাব চৌধুরীকে? এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও। রুম কেন, আমি আপনার লাইফ থেকে বের হয়ে যাব সময় মতো। চুপ, তোমার বোন যেমন নোং না, তুমিও তেমন নো। কথাটা শেষ করার আগেই গরম কফি আখি আহনাপের মুখে ছুরি মারল। আহনাপ হালকা চিৎকার করে উঠল ব্যথায়। তারপর অবাক হয়ে আখির মুখের দিকে তাকিয়ে রইল। আখি নিজের চোখ সরিয়ে নিল। আহনাপের চিৎকার শুনে রিনা এবং শিউলি আরোহীর রুমে চলে এলো। কি হয়েছে আনা, তোমার এই অবস্থা কেন? শিউলি রেগে গিয়ে বলল, দেখেছো এই বেয়াদব মেয়েটা ছেলেটার মুখ জ্বালিয়ে দিল। রিনা বলল, আগে তো ওর মুখ পুড়িয়েছই, আর এখন তোমার কত বড় সাহস মেয়ে তুমি? আখির হাত চেপে বলল, আজকের পর থেকে এই ঘরে তো দূরে থাক, এই রুমের আশেপাশেও তোমাকে যেন না দেখি। বের হও এখান থেকে। আখিও চলে গেল রুম থেকে, আর কখনোই ওই রুমে আসবে না বলে পণ করলো। রাতের বেলা আখিকে বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গেল আয়াস। কি ব্যাপার ভাবি, মন খারাপ নাকি? আমি কারোরই ভাবি না। ও সরি আখি, তুমি নাকি ভাইয়ার মুখে কফি ছুঁড়ে জ্বালিয়ে দিয়েছো? আপনার ভাইয়া সেটারই যোগ্য। আচ্ছা ভাইয়ার কথা বাদ দাও তো, চলো আমরা টিভি দেখি, আমার ফেভারিট মুভি দিচ্ছে। আমি কোনো মুভি? ভাবি তোমার মুড ভালো হয়ে যাবে, চলো তো।
আখিকে জোর করে মুভি দেখাতে নিয়ে যায় আয়াস, আর সেটা আহানাপের চোখেও পড়ে, কিন্তু আয়াসকে কিছু বলতে গেলেও বলতে পারে না। কয়েকদিনের মধ্যেই আখি আর আয়াস খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। আহানাপ অফিসে মন দিয়ে কাজ করছিল, হঠাৎ সাকিব তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, নিধি আর নিধির পরিবারকে না আপনি জেলে ঢোকাবেন বলেছিলেন, আর নিধিকে পেয়েও কিছু করলেন না? ওদের কি ক্ষমা করে দিয়েছেন? তাহলে এত কষ্ট করে নিধিকে খুঁজে বের করলেন কেন? আমি আর ওদেরকে কি শাস্তি দিব? নিধি যেমন ওদেরকে অপদস্থ করেছে, আমি আর কি শাস্তি দিব? ভাই, আপনি আনাব চৌধুরী আজ পর্যন্ত কাউকে ছেড়ে দেননি, তাহলে? নিধি অনেক আগে থেকে শাস্তি পাচ্ছে, এখন ওর মানসিক অবস্থা খুব করুণ। এখন আপাতত কিছু করছি না। আর আপনার বউ মানে আখি? ওকে খুব জলদি ডিভোর্স দিয়ে দিব। হঠাৎ আহানাপের দরজায় কেউ টোকা দিল। আহানাপ দরজার তাকাতেই দেখলো নিধি। আহানাপ সাকিব দুজনেই অবাক হয়ে যায়। আপনি এখানে কি চান? আপনার সাথে একটু কথা বলা যাবে একা? আহনাব সাকিবকে ইশারা করতেই সাকিব নিধিকে দেখতে দেখতে বেরিয়ে গেল। বসুন, আর কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনি না থাকলেই আসলে আমি এখন বেঁচে থাকতাম না, তাই। থাক, ধন্যবাদ দিয়ে আর ফর্মালিটি দেখাতে হবে না। আমি ওইসব ফর্মালিটির ধার ধারি না। আপনার কথা শেষ হলে আসতে পারেন। আপনি বাইরে যতই রাগ দেখান, ভেতরে আপনি অনেক ভালো মানুষ, সেটা আমি জানি, তাই বলছিলাম। কি? আসলে আপনি যদি রাফিকে খুঁজে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। ওর মতো ছেলের সাথে আপনি আবার ঘর করতে চান? কি করব বলেন, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কে আমাকে বিয়ে করবে? কেউ আমাকে চায় না, তাই আমি বেঁচে থেকেই বা কি করব। আপনি কি আমাকে আবার বিয়ে করবেন কোনোদিন? আহনাব হালকা হেসে বলে, এত কিছুর পরে আপনার মাথায় বিয়ের চিন্তা আসে কি করে? বাদায় আমি আমার ওয়াইফের সাথে অনেক সুখে আছি। নিধি অবাক হয়ে বলল, কি? হ্যাঁ, রাফিকে আমি খুঁজে বের করব আপনার জন্য। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যখন পালিয়ে না গেলে আমি আমার ওয়াইফকে পেতাম না, সো ধন্যবাদ। বলেই আরেক দফা বাঁকা হাসি দিল আহনাব। তা দেখে নিধির সারা শরীর যন্ত্রণায় আগুন জ্বলে উঠল। বিকালবেলা বাড়ি ফিরে আহনাব এক দফা অবাক হয়ে গেল, কারণ রিনা আর শিউলি বাড়িতে উকিল ডেকে এনেছে। বাড়িতে উকিল কেন আম্মু? কেন আবার? তোমার আর ওই মেয়েটার ডিভোর্স করানোর জন্য। বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া যায় না মা? তো আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো, এখনই ওকে তালাক দাও। কিন্তু মা। আরোহী মাঝখানে চিৎকার করে বলে উঠল, ভাইয়া ভালো হবে না, কিন্তু তুই এভাবে ভাবির জীবন নিয়ে ছেলে খেলা করতে পারিস না। তুই যদি ভাবিকে ডিভোর্স দিস তাহলে? তাহলে কি? প্রশ্ন করে উঠল আখি। কেউ চাইলে জোর করে বেঁধে রাখা যায় না, আর আমার জন্মই হয়েছে সব হারানোর জন্য, এটা নতুন কিছু না। রিনা বলে, তুই ডিভোর্স পেপারে সাইন করবি কি না? সবাই সবার মতো কথা বলে যাচ্ছে। আহনাব কাউকে বোঝাতে পারছে না যে এখন ওর পক্ষে ডিভোর্স দেওয়া সম্ভব নয়, কারণ আখিকে সে আরও কয়েকদিন ব্যবহার করতে চায় নিধিকে দেখানোর জন্য, যেন নিধির আফসোস করে যে কি ভুল সে করেছিল। আয়াস আর আরোহী সমানে ঝগড়া করে যাচ্ছে রিনার সাথে আখির ডিভোর্স না করানোর জন্য। আনা, তুমি কিছু বলছো না কেন? তুমি কি ডিভোর্স দিতে চাও না? এখনই এই মেয়েটাকে বলো 3 তালাক। আখি চোখ গরম করে আহনাবকে দেখতে দেখতে বলল, যদিও আমাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই, তবুও উনি কি আমাকে তালাক দিবে? আমি নিজে দিচ্ছি ওনাকে তালাক। আরোহী বলল, এসব তুমি কি বলছো ভাবি? আপনার আর আমার এই নামহীন সম্পর্কটাই শেষ করে দিব আমি, এক তালাক, মিস্টার আহনাব চৌধুরী। আহনাবের কিছুই যায় আসলো না, চোখ গরম করে তাকিয়ে থাকলো আখির দিকে। রিনা ও আহনাবের দিকে তাকিয়ে তার গতিবিধি বোঝার চেষ্টা করছে। শিউলি বলল, থেমে গেলে কেন? আর 2 বার তাকালা বলো। আখির চোখে হালকা অশ্রু জমেছে, তবুও বলল, 2 তালাক মিস্টার আহনাব চৌধুরী। আহনাব নিজের চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আখি আহনাবের কিছুটা কাছে এসে দাঁড়ায়, বাকিদের দিকে একবার চোখ বুলিয়ে বলল, কে? বাকিটা বলার আগেই আহনাব 2 হাত দিয়ে শক্ত করে আখির মুখ চেপে ধরল। আখি আর কোনো কথা উচ্চারণ করতে পারল না। এমন ঘটনায় সবাই বেশ অবাক হয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আহনাবের দিকে। আখিও। আমাকে আমার ইচ্ছা ছাড়া আপনি তালাকও দিতে পারবেন না, বুঝেছেন? আমাকে তালাক দিয়ে নিজেকে কি মহান তৈরি করতে চাচ্ছেন? আহনাব আখির আরেকটু কাছে গিয়ে বলল, এই আহনাব চৌধুরীর তালাক আপনার ইচ্ছা হবে না,
হবে তখন যখন আমি চাইবো, বুঝেছ? এই বলে আহনাব আখিকে ছেড়ে দেয়। কিছুটা ধাক্কা দিয়ে আখি অনেকটা পেছনে সরে যায়। আহনাব চলে গেল, বাকিরাও চলে যায় সেখান থেকে। আয়াস আখিকে বলে, দেখেছো ভাইয়া চায় না তোমাকে ডিভোর্স দিতে। মনে হয় ভাইয়া তোমাকে বউ হিসেবে খুব জলদি স্বীকার করে নেবে। রুমে আহনাব নিজেকে শান্ত করার চেষ্টা করে। কত বড় সাহস মেয়েটার, আমাকে তালাক দিয়ে মহাত হতে চায়। কোথায় আমার পায়ে ধরে নীতি করবে তা না, এই মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। রিনা রুমে এসে আহনাবকে বলল, কি ব্যাপার আহনাব, এটা কি করলে তুমি? ওকে তালাক দিলে না কেন? আজকে আমি ওই আপদটাকে ঘর থেকে বের করে দিতে চাইছিলাম। আহ মা, আমাকে বিরক্ত করো না তো। ওনার শাস্তি এখনও শেষ হয়নি, তাই তালাক দিইনি। তোমাদের কাউকে কিছু বলতে হবে না। আমার সময় হলে আমি নিজেই ওকে তালাক দিয়ে দেব। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। রিনা চৌধুরী আর কিছু না বলে চলে গেল। আর আহনাব বারান্দায় ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিল, চোখ বুঝলো। নিধি বাড়ি এসে রুমে বসে কাঁদছে একটানা। তাই শাহিনা আর মারিয়া নিধির কাছে যায় কি হয়েছে জিজ্ঞাসা করতে। কি ব্যাপার নিধি, তুই কাঁদছিস কেন? আহানাম তোকে কিছু বলেছে? হ্যাঁ আম্মা, তুমি ঠিক বলেছ। আমার কপালে সুখ এখন ওই আঁখিই ভোগ করছে। আহানাব নিজেই আমাকে বলেছে আমি যদি পালিয়ে না যেতাম, না হলে নাকি ও আঁখিকে পেত না। তোকে বলেছিলাম না, দেখলি তো যেমন পাপ করেছিস এখন তার ফলও ভোগ কর। কথাটা শোনার পর থেকেই আমার সারা শরীর জ্বলে যাচ্ছে রাগে। কিভাবে আমি এই ভুলটা করতে পারলাম? মন চাচ্ছে ওই আঁখিকে শেষ করে দিতে। আমার সব কিছুতে ওর ভাগ চাই। তুই যদি ওই বাড়িতে সুখ করতে না পারিস তো আঁকিকেও আমি ওই বাড়িতে থাকতে দিব না। বাড়িতে সমস্ত কাজ করে তার জন্য বরাদ্দ করা একটা ছোট রুমের ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। আর ভাবতে লাগলো তার কান্নার পালা কি কখনো শেষ হবে না। হয়তো তখন যদি আহনাব জোর করে ওকে বিয়ে না করতো তাহলে হয়তো আজ তার অন্যরকম একটা জীবন হতে পারত। এখন সে এমন দোষের শাস্তি পাচ্ছে যেটা সে করেনি। তার আখি আহনাবকে কখনো ক্ষমা করবে না। রাত 2টা বাজে, হঠাৎ নিধির ফোন বেজে উঠল। এত রাতে কে ফোন করেছে দেখার জন্য মোবাইল হাতে নিয়ে চমকে উঠে নিধি। রাফি? এটা তো রাফির নাম্বার। বেঈমান প্রতারক, ওর সাহস কিভাবে হয় আমাকে ফোন করার? ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারল নিধি। রাফি সেটা বুঝতে পেরে আবারও কল দিল। এবার তাই করল নিধি, কিন্তু রাফি আরও বেশ কয়েকবার কল দিল। হঠাৎ ওপাশ থেকে কল রিসিভ হলো দেখে রাফি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিধি প্লিজ ফোনটা কাটবে না, আমাকে তোমার কিছু বলার আছে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা অমানুষ। কিভাবে পারলে আমাকে এভাবে ছেড়ে যেতে? আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। নিধি নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। সারাদিনের ক্লান্তিতে আখি ফ্লোরের উপরেই গভীর ঘুমে তলিয়ে আসে। হঠাৎ আখির রুমে কেউ একজন প্রবেশ করলো আর ধীরে ধীরে এগিয়ে গেল আখির কাছে। আহনাব আখির সামনে হাঁটু গেড়ে বসলো, আখিকে কোলে তুলে খাটে শুয়ে দিল। খাটে শোয়াতেই ঘুম ভেঙে গেল আখির। হকচকিয়ে উঠে বলল আখি। কে কে? আহনাবের দিকে চোখ পড়তেই অবাক হয়ে তাকালো আখি। এ কি আপনি এত রাতে আমার ঘরে? কিছু একটা ভেবে আবার বলল, ও বুঝতে পেরেছি, এত রাতে আমার এখানে কেন এসেছেন? আহনাব প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। গভীর রাতে একটা মেয়ের ঘরে একটা পুরুষ কেনই বাঁচতে পারে নিজের চাহিদা মেটানো ছাড়া? এই কারণেই এসেছেন তো, নিজের চাহিদা মেটাতে? আখির মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলো আহনাব। এসব কি বলছেন আপনি? রাতের বেলা আমার একটু হাঁটাহাঁটি করার অভ্যাস। দেখলাম আপনি নিচে পড়ে আছেন, ঠান্ডা লাগলো, তাই ভাবলাম বেডে শুয়ে দিই। আমার প্রতি এত দরদ আপনার আবার কখন থেকে হতে লাগলো? বলে একটা তাচ্ছিল্যের হাসি দিল আখি। আহনাবের মাথা গরম হলো, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো সে। দেখুন, এখানে দরদ দেখানোর কিছু হয়নি, বুঝেছেন? আপনাকে আমি এখানে এনেছি, তাই আপনার দায়িত্বটাও আমার। সেটা এতদিন পর মনে হলো আপনার? তাও আবার এত রাতে? চুপ করুন, আমার আবার কিসের উদ্দেশ্য থাকবে? আখির বাহু শক্ত করে চেপে ধরল আহনাব। আর যেটাকে আপনার উদ্দেশ্য বলছেন না, সেটা আমার অধিকার,
কিন্তু সেই অধিকার আমি ফলাবো না, শুধু আমার দায়িত্বটাই পালন করব। এর বেশি কিছু আমার থেকে আশাও করবেন না। আপনার উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি না, মানে আপনি কি মনে করছেন? ছাড়ুন আমাকে। নিজেকে ছাড়িয়ে নিল আখি। আজ পর্যন্ত আপনি আমার কোনো দায়িত্বটা পালন করেছেন? শুধু একটাই দায়িত্ব পালন করেছেন আপনি, আর সেটা হলো কাবিননামায় সাইন করা আর কবুল বলে। আহানাবের কাছে গিয়ে চোখ গরম করে বলল, আমার প্রতি আপনার দ্বিতীয় আর শেষ দায়িত্ব হবে ডিভোর্স পেপারে সাইন করা আর তালাক বলে। বুঝতে পেরেছেন আপনি? আহানাপের মুখ দিয়ে কেন জানি কোনো কথা বের হচ্ছে না, শুধু চুপচাপ আখির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে ওদের ঝগড়া আর চেঁচামেচিতে বাড়ির সবাই চলে এসেছে। রিনা অবাক হয়ে বলল, কি ব্যাপার আহনাফ, এত রাতে কি হচ্ছে এখানে? তুমি এই মেয়েটার ঘরে কি করছো? না মা, কিছু হয়নি, তোমরা ঘুমাতে যাও সকলেই। আহানাপ এড়িয়ে গেল। আখিকে আরও কয়েক দফা কথা শুনিয়ে চলে গেল রিনা। বাকিরাও চলে গেল। আখি ফুপিয়ে কেঁদে উঠে। সে নিজেও জানে না আহানাপ নামের লোকটার প্রতি এত ঘৃণা কেন আসে, অভিমান কেন হয়। সে তো তার কেউই না, শুধু নামেই একটা সম্পর্কে জড়িত, তারা এর বেশি কিছুই না। তবুও কেন এত অভিমান, অভিযোগ হয় তার? সকালে শাহিনা বেগম নাস্তা রেডি করে নিধিকে ডাকতে গেলে সারা বাড়ি খুঁজেও কোথাও পেল না। অজানা এক আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। ছুটে গিয়ে নাসিমকে বলে, শুনছো, নিধিকে কোথাও পাচ্ছি না। পাচ্ছ না মানে? ঘরে নেই? না। চলো তো গিয়ে দেখি। নাসিম আর শাহিনা নিধির রুমে এসে নিধিকে কোথাও পেল না। তার বদলে বিছানার উপরে একটা চিঠি পেল। নাসিম কাপা কাপা হাতে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। মা বাবা, আমাকে ক্ষমা করে দিও। একবার তোমাদের মন ভেঙেছি, আজ আবারও ভাঙছি। আমি চলে যাচ্ছি আমার স্বামীর কাছে। তাকে ছাড়া আমার কোনো পথ খোলা নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর যেদিন তোমরা আমাদের মেনে নিতে পারবে সেদিন ফিরে আসবো। চিঠিটা পড়ে নাসিমের মাথা প্রচণ্ড রাগ হয়ে গেল। সাহস কিভাবে হয় আমার মেয়েকে আবার নিয়ে গেল কাপুরুষের মতো। যদি ওকে আমি হাতের কাছে পাই, কুপিয়ে মারব। ওই রাফিকে আমি পুলিশে দিব আমার মেয়েকে ভুলিয়ে তুলে নিয়ে যাওয়ার অপরাধে। আহানাবকে অফিস রুমে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে সাকিব ভেতরে এলো। আহানাবের কানে আখির কাল রাতের কথাগুলো বাজছে। আমার প্রতি আপনার দ্বিতীয় আর শেষ দায়িত্ব হবে ডিভোর্স পেপারে সাইন করা আর তালাক বলা। আর আখির অভিযোগ ভরা চেহারাটা খুব বেশি আকর্ষণীয় না হলেও মায়াবী লাগছিল। ওকে আর এরকম মায়া আহানাব কোনো দিনও কারো প্রতি অনুভব করেনি। আখির প্রতি কেন হলো? ও বউ বলে? স্যার। হুঁশ ফিরল আহানাপের। সাকিব, কি হয়েছে? ভাই কিছু ভাবছেন? না, কিছু বলবে? ভাই রহমান সাহেব ব্যবসার পেমেন্ট নিতে এসেছিলেন, চেকে সাইন লাগতো। ওহ, দাও, সাইন করে দিচ্ছি। হঠাৎ আহানাপের ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নিধির মা বলছি, মানে আখির মা, তোমার শাশুড়ি। হ্যাঁ বলুন, হঠাৎ আমাকে ফোন দেওয়ার কারণ? বাবা, নিধিকে আবার ওই রাফি তুলে নিয়ে গেছে। রাফি ওর হাজবেন্ড, ওকে নিয়ে যেতে পারে, এখানে আমাকে বলার কি আছে? হাজবেন্ড বললেই কি হাজবেন্ড হয়ে গেল? আমরা কেউ ওই লম্পটটাকে আমাদের জামাই হিসেবে মানি না। তুমি তো গতবার নিধিকে খুঁজে বের করেছিল, এবারও যদি তুমি আমাদের মেয়েকে খুঁজে আমাদের কাছে ফিরিয়ে দিতে। দেখুন, মেয়ে হারিয়ে গেলে পুলিশকে ফোন করতে হয়, আমাকে এভাবে বলো না বাবা, আমি জানি একমাত্র তুমিই পারবে নিধিকে খুঁজে বের করতে। ধরেন খুঁজে দিলাম, কালকে যদি আবার চলে যায় ওর হাজবেন্ডের সাথে, তখন আমি তৃতীয় ব্যক্তি হয়ে কি করতে পারবো? একবার ওকে পাই, ওদের ছাড়াছাড়ি করিয়ে দিব। ওর আর কোনো অধিকার থাকবে না আমার মেয়ের প্রতি। কথাটা কেন যেন কাটার মতো লাগলো আহানাপের কাছে। ঠিক আছে, আমি নিধিকে খুঁজে বের করছি, তারপর আপনারা যা করার করবেন। ঠিক আছে বাবা, তুমি বাঁচালে আমাদের। ফোন কেটে একটা তাচ্ছিল্যের হাসি দিল আহানাপ। মেয়ের জামাইকে ফোন করেছে, অথচ মেয়ে কেমন আছে একবারও জিজ্ঞেস করলো না। মানুষ খুব অদ্ভুত হয়, তাই না সাকিব? এখন কি করতে হবে ভাই? নিধিকে খুঁজে বের করো। কিন্তু ভাই, যেটা বলছি সেটা করো। আহানাপের অর্ডার পেয়ে বেরিয়ে পড়ল সাকিব। আহানাপের মাথায় যে কি ঘুরে তা আহানাপ ছাড়া কেউই জানতে পারে না। বাসে রাকিবের কাঁধে মাথা রেখে আরামে চোখ বুজে রয়েছে নিধি। রাফি, আমরা কোথায় যাচ্ছি? কুমিল্লা। কুমিল্লা কেন?
ওখানে আমাদের এক আত্মীয় আছে আর আমার একটা চাকরিও হয়েছে। সত্যি তোমার চাকরি হয়েছে? তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকবে না। সব ঠিক হয়ে গেলে মা বাবাও আমাদের ঠিক মেনে নিবে। এবার সব ঠিক হয়ে যাবে। রাত 12টা বাজে আহানাব বাড়িতে ফিরল। মাকে ফোনে বলে দিয়েছিল ফিরতে দেরি হবে, তাই যে যার মতো খেয়ে শুয়ে পড়ল। আহানাব কিছু একটা ভেবে আখির রুমের দিকে গেল। আহানাবকে দেখে অবাক হলো আখি। কি চাই আপনার? আপনি ডিনার করেছেন? কেন জানতে চাইছেন? দায়িত্ব তাই? এভাবে কেন বলছেন? যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। আপনাকে বলতে আমি বাধ্য নই। এখান থেকে চলে যান। আমার সামনে না আসলে আমি খুশি হব। এমি, নিজেকে কি মনে কর তুমি? যাই মনে করি না কেন, আপনার ওয়াইফ মনে করি না, তাই আপনাকে জবাব দিতে আমি বাধ্য নই। আহানাব নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তেড়ে এসে আখিকে দেওয়ালে চেপে ধরল। এমি, যতক্ষণ না আমাদের ছাড়াছাড়ি হচ্ছে ততক্ষণ তুমি আমার ওয়াইফ, বুঝেছ? আমার ইগো ড্যামেজ করবে না, তার ফল ভালো হবে না। আরে ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবে তুমি? ছাড়ুন, নইলে আমি। চুপ, আমার সামনে এভাবে কথা বলবে না তুমি। 100 বার বলবো। কি করবেন আপনি? আখিকে থাপ্পড় মারতে হাত তুললো আহনাব, আর আখির চোখ বন্ধ করে ফেললো, আর পেছন থেকে ডাক দিল আয়াস। ভাইয়া কি করছো তুমি? ভাবিকে মারছো কেন? আহনাব আখিকে ছেড়ে দিয়ে চলে গেল। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? জানি না এই লোকটার সমস্যা কি। আমার সাথে অন্যায় করবে, আমি কিছু বললে আবার গায়ে হাত তুলবে। আমি ওনাকে কোনো কিছুর জবাব দিতে বাধ্য নই। আয়াস মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কিভাবে দুজনের মিল হবে কে জানে। পরের দিন সকালে নিধিকে নিয়ে বেরিয়ে পড়ল রাফি। আমরা কোথায় যাচ্ছি রাফি? আত্মীয়র বাসা তো বেশি দিন থাকতে পারবো না, আমাদের তো একটা বাসা লাগবে। আর এখানকার বাসা ভাড়া তো কত দাম তুমি তো জানোই, তাই আমার পাশাপাশি তুমিও চাকরি করবে। চাকরি? আমি কিভাবে চাকরি করব? আমার সার্টিফিকেট তো বাসায় রেখে এসেছি। এই চাকরি করতে সার্টিফিকেট লাগবে না। মানে কিসের চাকরি তাহলে? নিধিকে নিয়ে একটা অদ্ভুত জায়গায় ঢুকলো রাফি। রাফি তার মতোই হাঁটছে, আর নিধি চোখ বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলো আশেপাশের সব অদ্ভুত ধরনের মহিলা আর পুরুষ একে অপরের গায়ে ঢলে পড়ছে আর হাসাহাসি করছে। নিধি রাফির শার্ট ধরে টান দিল। রাফি, এটা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এসেছো? এই জায়গাটা এমন কেন? এতক্ষণে রাফি আর নিধি একজন অদ্ভুত মহিলার সামনে এসে দাঁড়িয়েছে। মহিলা পান খেতে খেতে বলল, কিরে মামুন, এবার সাপ্লাই দিতে এত দেরি হলো কেন? আর বলিয়েন না খালা, ওই মাছটা ধরতে এত টোপ দিতে হয়েছে কি বলবো। তুই তো অনেক চালাক ছিলি, একটা মাছ ধরতে বেশি দেরি করিস না। তবে দেরি করলেও মাছটা তো দারুণ ধরেছিস, দেখতে তো হেভি, একেবারে মনের মতো হয়, সব টাকা উসুল হয়ে যাবে বলে ফ্যাস ফ্যাস করে হাসি দিল। নিধি অবাক হয়ে বলল, মামুন মানে? রাফি, উনি এসব কি বলছে? টাকা উসুল মানে? এতটা বোকা তো তুমি নও নিধি, বুঝতে পারছো না তোমাকে কোথায় এনেছি? তা শারমিন খালা, আমার ক্যাশ পেমেন্টটা দিয়ে দাও তো, আমার আবার খুলনা যেতে হবে। রাফি, তুমি আমার সাথে এটা করতে পারলে? নিধির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফি নিধির কাঁধে হাত রেখে বলল, কিছু মনে করো না ডার্লিং, এটাই তোমার উপযুক্ত জায়গা। মনে রেখো, খালা যা বলে তাই করবে, না হলে খালা যে কত খারাপ সেটা তুমি হারে হারে বুঝতে পারবে। এখন আসি, এই জন্মে আর তোমার আর আমার দেখা হবে না। ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। বলে রাফি ওরফে মামুন চলে গেল। আর নিধি ভালোই বুঝতে পারছে এবার তার কি অবস্থা হবে। আখি আয়াসকে বলল, আচ্ছা ভাইয়া, একটু শুনবেন? হ্যাঁ বলো আখি। আসলে আমার ঘরের জন্য মন কেন কেমন করছে। নিধি বাবার কথা খুব মনে পড়ছে, তাই আমি চাচ্ছিলাম কি বাড়িতে ফোন করতে চাও তো সেটা বলতে এত লজ্জা পাচ্ছ কেন? যাও গিয়ে ভাইয়াকে বলো। ওনাকে কেন বলতে যাব? আরে বাবা, আমার কাছে তো ওনাদের কারোর নাম্বার নেই, ভাইয়ের কাছে আছে, যাও ভাইয়াকে বলো। কোনো কিন্তু? তুমি ওর ওয়াইফ, তোমার জন্য এতটুকু করতেই পারে। আখি যেতে না চাইলেও আয়াস এক প্রকার ঠেলে ঠেলে নিয়ে গেল হাত ধরে। ভাই তোমার বউ বাবা আর বোনের সাথে কথা বলতে চায়, তুমি একটু কথা বলিয়ে দাও তো। আখিকে আহানাপের কাছে ঠেলে দিয়ে আয়াস চলে গেল দরজার বাইরে। সেখানে দাঁড়িয়ে রইল ওদের কথা শোনার জন্য। আমার বাবার নাম্বার মুখস্থ আছে, শুধু মোবাইলটা দিলেই হবে। দরকার নেই, আমার কাছে নম্বর সেভ করা আছে। আহানাপ নম্বর বের করে আখিকে দিল। আখি ফোন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওপাশ থেকে কেউ ফোন ধরে কি না সেজন্য। যদিও আহানাপ ওই ঘরের অবস্থা জানে, তবু আখিকে কিছু বলল না। ওপাশ থেকে ফোন রিসিভ করলো শাহিনা। হ্যালো বাবা, নিধির কোনো খোঁজ পেয়েছো?
নিধির খোঁজ। মানে নিধি কোথায় মা? তুই তুই কেন ফোন দিয়েছিস? নিধি আবার পালিয়ে গেছে, তাই খোটা দিয়ে মজার নিতে ফোন করেছিস? এসব তুমি কি বলছো মা? নিধির কি হয়েছে? চুপ, একদম আমাকে মা বলবি না, শয়তান মেয়ে একটা। এসব তোর জন্য হচ্ছে। তুই যদি নিধিকে বিয়ের আসর থেকে তাড়িয়ে না দিতি তাহলে এসব কিছু হতো না। তোর জায়গায় আমার মেয়েটা সুখে থাকতো, সুন্দর সংসার করতো। বেয়াদব মেয়ে, ওর জায়গা নিয়ে তো তো খুব আনন্দে আছিস তুই এখন। আমাকে খোটা দিতে ফোন করেছিস? নাসিম বিরক্ত হয়ে বলল, ওকে কেন দোষ দিচ্ছ? রাখো তো ফোনটা, এত উত্তেজিত হয়ে না। মোবাইল হাতে নিয়েই চাপা কান্নায় ভেঙে পড়ে আখি আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আহনাফ আর চোখে দেখলেও আখিকে কিছু বলে না। ঠিকই তো বলেছে মা, সব দোষ আমারই তো। আমি তো নিধির জায়গাটা নিয়ে নিয়েছি বলে আবার কান্নায় ভেঙে পড়ে আখি। আহনাফ বুঝতে পারে আখিকে ইচ্ছে মতো কথা শুনিয়েছে ওর মা। আখির কান্না দেখে আহনাফের খুব মায়া লাগে, কিন্তু এগিয়ে গিয়ে একটু সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করে না। আখিকে এভাবে কাঁদতে দেখে আয়াত চলে আসে, আখির পাশে বসে বলে, আরে ভাবি কান্না করছো কেন? ভাইয়া তুমি ওখানে দাঁড়িয়ে দেখছো তো আমি কি করব? তুমি কি করবে মানে? আখি বলল, থাক, ওনাকে কিছু বলতে হবে না। আমার পরিবারের কিছু হলে ওনার কি যায় আসে? আমি বা ওনার কে হই? আখি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আয়াস আহনাফকে কিছু বলতে গিয়েও বলল না, সেও চলে গেল। আহনাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিয়ে সাকিবকে কল দিল। হ্যালো সাকিব, নিধির খবর পেলে? কি বলছো এসব? কোথায়? নিধিকে 7 তলায় একটা রুমে বন্দি করে রাখা হয়েছে আর বলা হয়েছে যতক্ষণ রাজি হবে না খেয়ে এখানেই থাকতে হবে। নিধির নিজের উপর রাগ হচ্ছে, কিভাবে এতটা বোকামি করতে পারলো সে? এইভাবে একটা ধোঁকাবাজকে বিশ্বাস করতে পারলো সে? নিধি কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যাচ্ছে। এমন সময় দরজা খুলে গেল আর একটা মহিলা বাস খাই গলায় বলল, ওই সেরি ওঠ, তোরে কিন্তু অনেক বড় লোক আইছে মনে হয়। তোরে খুব পছন্দ হইছে। না, আমি কোথাও যাব না। যাবি না মানে? ওঠ মা। নিধির চুল ধরে নিয়ে গেল সেখানে আর মাটিতে ফেলে দিল। নিধি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি সেরকম মেয়ে না। শারমিন বলল, সেই রকম মেয়ে না হলে নাগরের লাগে পেট তো ঠিকই বাঁচাইতে পারছিলি, এখন ন্যাকামো করস? নিধি মাথা তুলে দেখলো তার সামনে বসে আছে আহনাফ। আহনাফ চৌধুরী আপনি? আশা করি এবার আপনার শিক্ষা হয়েছে। সাকিব, মিস শারমিনকে ওনার টাকা দিয়ে দাও। আর নিধি, আপনাকে মিস বলবো না মিসেস? আমি কারণ মিসেস নই। ঠিক আছে মিস নিধি, আপনাকে আপনার মা বাবার কাছে দিয়ে আসতে হবে। নিধি কাঁদতে কাঁদতে এসে গাড়িতে উঠল। আমি বাড়ি যাব না, প্লিজ আমাকে অন্য কোথাও দিয়ে আসুন। ভয় পাবেন না, ওদের কিছু বলবো না, ওরা কিছু জানবে না। এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। আর ওই রাফি যদি আবার আমার কোনো ক্ষতি করে? রাফিকে পুলিশ খুঁজছে, ও আবারও পলাতক। সত্যি? ওকে আমি সামনে পেলে? ওর হাত অনেক লম্বা, ওকে ধরা এত সহজ হবে না। ও হয়তো আবার আপনার পিছনে লাগবে। এখন চলুন আপনি আপনার ঘরে। আপনি যদি আমাকে বাড়ি দিয়ে আসেন তো আমি আত্মহত্যা করব। তাহলে কোথায় যেতে চান আপনি? নিধি কিছুক্ষণ তাকিয়ে রইল আহনাফের দিকে। বাড়িতে কলিং বেল বেজে উঠে আর শিউলি এসে দরজা খুলে দেয়। আহনাফ তুমি এই সময়? তুমি তো এত তাড়াতাড়ি আসো না। হঠাৎ আহনাফের পেছন থেকে নিধি এসে শিউলির সামনে দাঁড়ায়। শিউলি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এই মেয়েটা এখানে তোমার সাথে কি করছে? এসব কি হচ্ছে আহনাফ? খালামণি, ও আজকে থেকে এখানে থাকবে। ও এখানে থাকবে মানে? ও এখানে কেন থাকবে? কারণ আমি চাই তাই। ততক্ষণে রিনা চৌধুরীও এসে গেছে। রিনা অবাক হয়ে বলল, কি ব্যাপার আহনাফ, এসব আমি কি শুনছি? মা, নিধি ও এখানে কিছুদিন থাকবে, নাহলে রাফি ওর আবার ক্ষতি করতে পারে। তো এই মেয়েটা সমাজে তোমার মুখ কিভাবে কালো করেছে ভুলে গেছো? এক বোন জ্বালিয়ে মারছে, হচ্ছে না, এবার আরেকটা নিয়ে এসেছো। আখি আর আরোহীও এলো নিধিকে দেখে। এক দৌড়ে ছুটে গেল তার কাছে এবং জড়িয়ে ধরল। বোন, তুই কেমন আছিস? তোর এই অবস্থা কেন? ছাড় আমাকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি আবার কি করলাম? আহনাফ সহ সবাই অবাক হয়ে গেল। কেউ ভাবেনি নিধি আখির সাথে এমন ব্যবহার করবে। কি করেছিস জানিস না? তুই যদি না বলতিস তাহলে আমি ওই রাফির সাথে পালিয়ে যেতাম না, আর আমার জায়গায় তুই থাকতিস না। আমি তোকে বলেছিলাম পালিয়ে যেতে?
হ্যাঁ, আর নয়তো কি, তুই আমাকে ভাগিয়ে দিয়ে এখন তুই কি ভেবেছিস এই বাড়ির রাজরানী হয়ে থাকবি, তাই না? আখির বলার জন্য কোনো ভাষা খুঁজে পেল না। যে বোনকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে সে কিনা রিনার নিধির এসব আচরণ পছন্দ হলো, কারণ আখির প্রতি তার এতটাই ঘৃণা জন্মে গেছে যে কেউ আখিকে ঘৃণা করলে তাকে নিজের পক্ষ মনে হয়। ঠিক আছে, নিধি এখানে থাকবে, তবে কিছু দিনের জন্য। নিধি আখিকে কাছে গিয়ে বলল, তোকে এই বাড়ি থেকে বের করব আমি। আখি মুখ চেপে কাঁদতে কাঁদতে চলে গেল। আহানা বিরক্ত হয়ে আখির পেছনে পেছনে গেল, গিয়ে আখির হাত জোরে চেপে ধরল। কি সমস্যা আপনার? বোন এসেছে বলে আপনার জ্বালাস হচ্ছে? না, আমি আপনার মতো নই, ছাড়ুন আমাকে। ওনার সেবায় যেন কোনো ত্রুটি না দেখি। কয়েকদিন যেতে না যেতেই আখি আহানাপের মতলব ভালোই বুঝতে পারে যে আহানাপ আখিকে ব্যবহার করছে নিধির ওপর বদলা নিতে, আর নিধিকে ব্যবহার করছে আখির উপর বদলা নিতে। এই কথাটা সে নিধিকে কিছুতেই বোঝাতে পারছে না। নিধি আসবো? আপু তুই কিছু বলবি? শোন নিধি, তুই বুঝতে পারছিস না, ওই মিস্টার আহনাব তোকে শুধু ব্যবহার করেছে, আমাকেও। কি বলতে চাস তুই? তুই না সহ্য করতে পারছিস না যে আহানাপ আমাকে এত প্রোটেক্ট আর কেয়ার করছে। সেসব কিছুই না, তুই বাড়ি চলে যা, সেটাই ভালো হবে। তুই আবার প্রমাণ করে দিলি যে কতটা স্বার্থপর তুই। ওদের কথার মাঝেই আহানাপ এসে ঢুকলো। কি ব্যাপার মিস নিধি, কোনো সমস্যা? না তো, আপু চায় না যে আমি এখানে থাকি। আপনি বলেন, আমি কি ইচ্ছা করে এখানে থাকছি? তবুও আমি চলে যাব, ও যখন চায় না। আহানাপ আগ বাড়িয়ে বলল, না, আমি চাই না আপনি কোথাও যান। আমি চাই না আপনার কোনো ক্ষতি করুক রাফি। নিধি মনে মনে খুব খুশি হলো। আখি মনে মনে ভাবছে আহানাপ আখির হয়তো জেলাস হচ্ছে, অথচ এসবে আখির কিছুই যায় আসে না। আহানাপ এবার আখির দিকে ঘুরে বলল, তুমি এখনো নাস্তা করনি, চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করব। বলে আহানাপ আখির হাত ধরতেই যাবে, নিজের হাত সরিয়ে নিল আখি। আমার কোনো শখ নাই আপনার সাথে নাস্তা করার, আর আমি আপনার মতো এত স্বভাব করি না, বুঝেছেন? আহানাপের মাথা গরম হয়ে গেল। আখির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নিধি মনে মনে বলল, এত দেমাগ আসে কোথা থেকে? ভাঙবে তবু মস্কাবে না। আহানাপ আখিকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দিল আর মাটিতে ফেলে দিয়ে বলল, এ মেয়ে, তুমি কি কোনোদিন শুধরাবে না? আমার মাথা গরম না করলে তোমার পেটের ভাত হজম হয় না? তো কি চান আপনি? আমি আপনার পায়ের কাছে পড়ে থাকি? এমনিতেও আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে, তাই আপনি আপনার চরকায় তেল দিন আর আমি আমার চরকায় তেল দিই। যতদিন না তুমি আমার পায়ে পড়ে ডিভোর্সের জন্য কান্না করবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ডিভোর্স দিব না। ছেড়েই যখন দিবেন তখন শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? এটা কেন করবেন? আমার এগুকে স্যাটিসফাই করার জন্য। আখিও ঠিক করলো মনে মনে, যত যাই হোক কখনো ও আহানাপের ইগোতে স্যাটিসফাই করবে না। আয়াস আর আরোহী বসে টিভি দেখছিল। ভাইয়া, এই নিধির মতো স্বার্থপর মেয়ে আমি একটাও দেখিনি। এক নম্বরের সুবিধাবাদী। বাদ দে তো, ওসবের ধার কি ধারে, শুধু এই আহনাফ ভাইয়ার জন্য সহ্য করতে হচ্ছে। কে জানে ভাইয়ার মনে কখন কি চলে। আমার মনে হয় এক না এক সময় ভাইয়া ভাবির ঠিক একে অপরের প্রতি ভালোবাসা হবে, সেটা যত দেরিতেই হোক না কেন। চল তুই আর আমি মিলে মিশন করি, ভাইয়ার ভাবিকে এক করার আর ওই নিধিকে ঘর থেকে বের করার। নিধি পেছন থেকে বলে উঠল, আমাকে নিয়ে সমালোচনা করছো তোমরা? তোমাদেরকে দেখে তো আমি ভালোই মনে করেছিলাম, অথচ তোমরাও তো দেখি আখির মতো। আরোহী রেগে বলল, মানে আর কি, তোমরা ওই আখির পক্ষ নিচ্ছ? ও আমার জায়গা দখল করেছে, এবার তো ঠিকই বুঝতে পেরেছে অন্যের সুখ কেড়ে নিলে কখনোই সুখী হওয়া যায় না। দিন শেষে সবার অপমান সহ্য করতে হয়। আখি অবাক হয়ে বলল, আমি তোর জায়গা নিয়েছি নাকি তুই ওই বাজে লোকটার সাথে পালিয়ে গিয়েছিলি? হ্যাঁ, তুই আমাকে ভাগিয়ে দিয়েছিস। তুই একটা বাড়তি ঝামেলা ছাড়া ছোটবেলা থেকে শুনে আসছি তোর মা আমার বাবার সাথে অবৈধ সম্পর্ক করেছে, সম্পর্ক করে নাকি তোকে জন্ম দিয়েছে। যার নিজের জন্মের ঠিক নেই সে তো অন্য সুখ কেড়ে নিবেই। তুই হয়েছিস ঠিক তোর মার মতো। আখির চোখ অশ্রুতে ভরে গেল। মনের সব রাগ তার মুখে এসে জমা হলো। শরীরের সব রাগ গিয়ে জোরে একটা থাপ্পড় মারল নিধির গালে। শব্দটা এত জোরে ছিল যে নিধির
টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল আর গালে হাত দিয়ে অবাক হয়ে আখির দিকে তাকালো। আখি আঙ্গুল তুলে বলল, আমাকে যা খুশি বল, কিন্তু আমার মাকে কিচ্ছু বলবি না, এরপর ভালো হবে না নিধি। আয়াস আর আরোহী অবাক হয়ে যায় আখির এমন রূপ দেখে। রিনা আর শিউলি সেখানে এসে উপস্থিত হলো। রিনা বলল, এই কি হচ্ছে এখানে? তোমার এত বড় সাহস, যাকে আমার ছেলে ঘরে এনেছে মেহমানের গায়ে তুমি হাত তুলো? শিউলি বলে, মেয়েটাকে ঘর থেকে বের করে দাও, যতক্ষণ না আহনাফ এসে এর বিচার করে এই যেন বাড়িতে না ঢোকে। নিধি উঠে চোখের পানি মুছে রিনার হাত ধরে আখিকে ঘর থেকে বের করে দেয়। আখি বাগানে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে কোনোদিন কি আখির দুঃখ শেষ হবে না? আর কত ধৈর্য ধরতে হবে ওকে। রাতের বেলা অঝোরে বৃষ্টি নামে। বাড়িতে সবাই আখির কথা ভুলেই গেল। সত্যি বলতে ওর কথা কেউ মনে রাখতে চায় না। আহনাফ গাড়ি গ্যারেজে পার্ক করে আসে। ভেতরে এসে দেখে সবাই ডিনার করছে। আশেপাশে কোথাও আখিকে না দেখে রিনাকে জিজ্ঞাসা করলো, মা আখি কোথায়? ওকে দিয়ে তোমার কি কাজ? দেখছি না তাই জিজ্ঞাসা করছি, শুয়ে গেছে নাকি? আয়াস মাথায় হাত দিয়ে বলল, ও শিট ভাইয়া, ভাবি তো গার্ডেনে আম্মু বাইরে থাকতে বলেছে, তুমি না আসা পর্যন্ত। বাইরে মানে এত বৃষ্টির মধ্যে? আহনাফ এক ছুটে বাইরে গেল, সাথে সবাই ওর পিছনে পিছনে গেল। আহনাফ বাইরে এসে দেখলো আখি দোলনার পাশে বসে আছে বেহুশ হয়ে। আহনাফ দৌড়ে সেখানে গেল আর আখিকে বাহুতে নিল। আখি চোখ খুলুন। আহনাফ সবার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, উনি যে একজন মানুষ সেটা কি তোমরা ভুলে গেছো? মা তোমার থেকে এটা আমি আশা করিনি। রিনা আর শিউলি মুখ চাওয়াচাওয়ি করলো। আহনাফ আখিকে কোলে তুলে নিয়ে গেল। সবাই অপরাধীর মতো চেহারা বানিয়ে চলে গেল। আহনাফ আখিকে নিজের রুমের বিছানায় শুইয়ে দিল আর হাত নিয়ে মালিশ করতে লাগলো। আরোহী, নিধি, তোরা ওনার ড্রেস চেঞ্জ করে যে আমি ডাক্তার নিয়ে আসছি। ভাইয়া তুই ভাবিরা তো কেয়ার করিস, তো সেটা ভাবিকে দেখাস না কেন? তুই চুপচাপ নিজের কাজ কর। আখিকে ডাক্তার দেখে চলে যায়। রিনা আহনাফকে বলে, আখিকে নিয়ে নিচের ঘরে রেখে এসো। দরকার নেই। দরকার নেই মানে? তুমি আজকে আমার ঘরে থাকবে। তোমার ঘরে থাকবে মানে? ও কেন তোমার ঘরে থাকবে আহনাফ? কারণ উনি আমার বউ হয় তাই। আহনাফের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিধি মনে মনে বলে, তাহলে কি আমার চান্স শেষ নাকি? আহনাফ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরোহী আর আয়াস খুশি হয়ে নিজের ঘরে যায়, তবে বাকিদের চোখের ঘুম উড়ে যায়। আহনাফ গিয়ে আখির পাশে বসলো। আখি নিষ্প্রাণের মতো ঘুমিয়ে আছে। এই চেহারায় কিছু একটা মায়া তো নিশ্চয়ই আছে, কিন্তু আহনাফ নিজেই দ্বিধায় আছে। আখির মায়া আহনাফকে টানলেও আহনাফের ইগোকে আখি সবসময় আঘাত করে, তাই আহনাফ চেয়েও আখির সাথে ভালো ব্যবহার করতে পারে না। আমি জানি আমি আপনাকে বিয়ে করেছি, ওরা আপনার সাথে যেটা করে সেটা ঠিক না। আগে ইগো, আমার আত্মসম্মান, তারপরে সব কিছু। আপনাকে জায়গা দেওয়ার মতো ধারণ ক্ষমতা আমার নেই। আহনাফ উঠতে গিয়ে দেখলো আখি ঘুমের মধ্যে তার হাত ধরে রেখেছে। আহনাফ অবাক হয়ে গেল। ভোর রাতে আখির ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করতে থাকে। মা, মা তুমি কোথায়? আমাকে নিয়ে যাও তোমার কাছে। বিছানার পাশে একটা ইজি চেয়ারে বসে আছে আহনাফ, হয়তো ঘুমাচ্ছে। হঠাৎ আখির ঘুম ভেঙে যায়। উঠতে গিয়েও উঠতে পারল না, কারণ সারা শরীর ব্যথা করছে তার জ্বরের কারণে। যখন আখি বুঝতে পারলো যে ও আহনাফের ঘরে আছে, তখন ঠিক করলো যাই হোক ও উঠে চলে যাবে। তাই বিছানা থেকে উঠতেই মাথা চক্কর দিয়ে উঠে। আখি পড়ে যেতে নিলে আহনাফ ধরে ফেলে। আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? আগে বলুন, আমি এখানে কেন? আমাকে কে এনেছে এখানে? কে আবার আনবে? আমি এনেছি। আপনি খুব অসুস্থ। আমি অসুস্থ হই বা মরেই যাই, তাতে আপনার কি? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নেই? বৃষ্টির মধ্যে ওখানে বসে থাকতে কে বলেছিল? তো আর কি করতাম আমি? আমার তো যাওয়ার কোনো জায়গাই ছিল না। সেটা যখন বুঝতে পারেন তাহলে এত তেজ আসে কোথা থেকে? দেখুন, আমি এখন ঝগড়া করতে চাই না, আমাকে ছাড়ুন, আমি আমার ঘরে যাব। দেখুন, আপনি এখন সুস্থ না, চুপচাপ এখানে ঘুমান। আখিকে জোর করে বিছানায় শুয়ে দেয় আহনাফ। আখি মলিন হেসে বলে, আমার প্রতি এত মায়া দেখাতে যাবেন না আহনাফ চৌধুরী। যখন ছেড়ে চলে যাব তখন আবার কষ্ট পাবেন। আহনাফ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, চলে যাবেন মানে? কোথায় যাবেন? সবাইকে যেই জায়গায় একদিন যেতে হয়, আমিও না হয় সেখানে। বাকিটা বলার আগেই আহনাফ এসে আখির মুখ চেপে ধরলো আর চোখ রাঙিয়ে বলল, এটা বাজে কথা বলার সময় নয়, আর আমার এসব কথা একদম
পছন্দ না। আপনার এখন বিশ্রাম দরকার, তাই চুপচাপ ঘুমান। আখি আহনাফের হাত সরিয়ে বলল, আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। চিন্তা করব না কি করব না সেটার পারমিশন কি আপনার থেকে নিতে হবে? দরদ দেখিয়েছি বলে মাথায় উঠে যাবেন না, বুঝেছেন? বেশি দিন জ্বালাবো না আপনাদের, কয়েকদিন না হয় একটু সহ্য করে নিন। ঠিক আমি আমার মায়ের কাছে চলে যাব। আহনাফের এবার মাথা গরম হয়ে গেল, তাই আখির বাহু চেপে ধরে বলল, বললাম না আমার এই ধরনের কথা একদম পছন্দ না। কেন আমার মাথা গরম করছেন? আখি ব্যথায় কুকিয়ে উঠে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন। আহনাফ বুঝতে পেরে ছেড়ে দেয় আখিকে আর উঠে চলে যায়। কিছু সময়ের মধ্যেই আখি আবার ঘুমিয়ে যায়। আহনাফ বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। সকালে রিনা চৌধুরীর নাস্তা রেডি হয়নি দেখে চেঁচামেচি করে। ঢং করে বৃষ্টিতে ভিজে এখন অসুখ, এর বাহানা দিয়ে এখন বিছানায় পড়ে আছে। কাজ না করার জন্য আমি কি বুঝি না মনে করেছে? নাস্তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি বানিয়ে রেখেছি, আসুন নাস্তা করতে। আরোহী সোফায় বসে ল্যাপটপ চালাতে চালাতে ওদের কথা শুনছিল। শিউলি অবাক হয়ে বলল, তুমি হঠাৎ নাস্তা বানাতে গেলে কেন? এই বাড়িতে কাজের লোক তো আছে। নিধি শিউলির দুই কাঁধে হাত রেখে বলল, আরে খালামণি, আমি যদি এবারই বউ হতাম তাহলে তো আমিই সব করতাম, তাই না? বউ হইনি তাতে কি হয়েছে? রিনা আন্টি নিজে আমাকে পছন্দ করেছে, আমার যোগ্যতা আছে তাই। আর আমি সেটার অমর্যাদা করি কিভাবে? নিধির কথা শুনে রিনা শিউলির দুজনেই খুশি হলো। আরোহী মনে মনে বলল, আরো কত ঢং যে দেখতে হবে কে জানে। আহনাফকে বের হতে দেখে নিধি বলল, এ কি, আপনি নাস্তা না করে চলে যাচ্ছেন কেন? আজকের নাস্তাটা আমি বানিয়েছি। তো আপনি বানিয়েছেন বলে মাথায় নিয়ে নাচতে হবে? আরে না, সেটা কেন করবেন? আপনি একবার না অনেকবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, তাই আপনার প্রতি কর্তব্যবোধ থেকেই করেছি। আপনার বড় বোন এখন অসুস্থ, আপনার সবচেয়ে বড় কর্তব্য হলো ওর সুস্থ করা। নিধির মুখ কালো হয়ে যায়। আহনাফ বিরক্ত হয়ে চলে যায়। আহনাফ অফিসে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলো। এমন সময় আহনাফ লুকিং গ্লাসে দেখলো পেছন থেকে একটা ট্রাক আহনাফকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আহনাফ কোনো রকম নিজেকে বাঁচিয়ে গাড়ি এক পাশে দাঁড় করায়। ট্রাকের নম্বর নোট করে রাখে আহনাফ, কিন্তু ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সাকিবকে কল দেয় আহনাফ। হ্যালো সাকিব, তোমাকে একটা ট্রাকের নম্বর দিচ্ছি, এটা খুঁজে বের করো। এটা কার? এটাকে ধরে অফিসে নিয়ে যাও। কেন ভাই, কি হয়েছে? এই ট্রাক ড্রাইভার আমাকে কয়েকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় এটা কেউ ইচ্ছা করে করেছে। কি বললেন ভাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, খুঁজে বের করো। ঠিক আছে ভাই, এখন যাচ্ছি। নিধি আখির রুমে নাস্তা নিয়ে এলো। আপু, তোর ওষুধ খেতে হবে না, নাস্তা করে নে। তোকে এসব করতে কে বলেছে? খেয়ে নে, কালকে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই জন্য সরি আপু। আমার তোর এসবে অভ্যাস হয়ে গেছে, তোর যা মনে হয় বলবি, সবকিছু তো তোর কথা মতোই হবে, তাই না? আরে আপু, তুই এখনো রাগ করে আছিস নাকি? না, রাগ করার অধিকার শুধু তোর আছে, আমার নেই। কারণ তোর মা বেঁচে আছে, কিন্তু আমার নেই, আমি যে এতিম, তাই। আরে আপু, এভাবে বলিস না। আমার আম্মু তোর আম্মু না, তোর আম্মু আমার আম্মু। আখি মনে মনে হাসলো, কারণ আখি জানে নিধি আখির মাকে কত সম্মান করে। এসব বাদ দে, তুই কি কিছু বলবি আমাকে? কই না তো, কি বলবো? তুই অসুস্থ তাই, আর তোর খেয়াল কি আমি রাখতে পারি না? তুই কোনো কাজে লাভ বা সুবিধা ছাড়া করিস না, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, বুঝেছিস? আপু, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমি যা চাই তাই আমাকে দিস, আমার সব বিপদ তুই নিজের উপর নিয়ে নিস। তো এখন কি চাস তুই, মিস্টার আহনাফকে? এইসব কি বলছিস তুই আপু? দেখ, ওনাকে আমি তোকে দিতে পারতাম, যদি উনি আমার হতো। উনি আমার কেউই না, আমাদের সম্পর্ক শুধু নামের ওপরে, বাস্তবে আমাদের কোনো সম্পর্ক নেই। এসব কি বলছিস তুই? তুই আহনাফের বউ হোস। তোর যা মনে চায় তুই তাই কর, আমার কিছু যায় আসে না। কিন্তু আহনাফ তো তোর যেভাবে খেয়াল রাখে, উনি শুধু ওনার দায়িত্ব পালন করছে, আর কিছু না। একটা সত্যি কথা বলতো, আহনাফ চৌধুরীকে নিয়ে তোর কোনো ফিলিংস নাই? তুই কি ওনাকে একটুও ভালোবাসিস না? আখি কিছুক্ষণ নিধির দিকে তাকিয়ে বলল, না, একটুও ভালোবাসি না। আহনাফ রিনাকে কল দেয়। হ্যালো আহনাফ, বলো। আম্মু, আখি ওষুধ খেয়েছে? আমি কিভাবে জানবো? এটা জিজ্ঞাসা করার জন্য তুমি ফোন দিয়েছো? না মানে উনি অসুস্থ তো, তাই না খেয়ে থাকলে তুমি খাইয়ে দাও।
কেন আমি খাওয়াতে পারবো না? মেয়েটা যদি কিছু হয় তুমি দায় নিবে? খাই দিও। আজকাল দেখি তোমার কেয়ার বেড়ে গেছে আহনাফ। আমি কিন্তু ওকে মেনে নিতে পারবো না। হরতেজ দেখলে আমার রক্ত উঠে যায়। মেনে না নাও, আমি তো কবুল বলেছি। মানে? কিছু না, আমি তাড়াতাড়ি বাড়ি আসবো, এখন রাখি। রিনা অবাক হয়ে যায়, কারণ এরকম সামান্য একটা মেয়ের জন্য তো আহনাফ এমন করার কথা না। কারণ আহনাফকে আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট হতে দেখেনি রিনা। আখি জানালার পাশে দাঁড়ায়। অক্টোবরের হালকা রোদ আর বাতাসটা তার দারুণ লাগে। আমি ছোট্টবেলা থেকে শুধু এটাই ভেবেছি যে আমি একজনকেই ভালোবাসবো, আর সেটা হলো আমার স্বামীকে। আমি আপনার নামে কবুল তো বলেছি, কিন্তু মন থেকে আমরা স্বামী স্ত্রী হতে পারিনি। না আপনি আমাকে স্ত্রী বলে মানবেন, আর না আমি আপনাকে স্বামী বলে মানি। আমি আপনাকে সেদিন ভালোবাসতে পারবো যেদিন আপনি আমার স্বামী হতে পারবেন, তার আগে না। মনে হয় না সেটা কখনো আসবে। শুধু বেনামি সম্পর্কে আমি বেশি দিন আপনার সাথে থাকতে পারবো না। নিধি আহনাফের জন্য রাতের খাবারে গরুর মাংসের বিরিয়ানি আর পায়েস রান্না করেছে, কারণ আহনাফের খুব প্রিয় তাই। পায়েস প্রায় হয়ে এসেছে, এমন সময় নিধির ফেসবুকে একটা মেসেজের নোটিফিকেশন এলো। পায়েস নাড়তে নাড়তে নিধি মেসেজ চেক করলো। সেখানে রাফি মেসেজ পাঠিয়েছে। আমাকে এত ভালো মানুষ ভেবে নিলে কিভাবে? তুমি কি ভেবেছো আমার লাইফ হেল করে তুমি শান্তিতে থাকতে পারবে? নিধির হাত থেকে খুন্তি পড়ে যায়, আর তখন মেসেঞ্জারে রাফির কল আসে। নিধি কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে। সাকিব পুলিশের মাধ্যমে ট্রাক ড্রাইভারকে ধরে আনে আহনাফের সামনে। আহনাফ লোকটার কলার ধরে বলে, বল আমাকে মারতে তোকে কে বলেছে? লোকটা ভয়ে ভয়ে বলল, কি বলেন এসব? আমি কাউকে মারতে চাইনি, আপনারা আমারে ফাঁসাচ্ছেন। সাকিব ল্যাপটপে সিসিটিভির ফুটেজ বের করলো। আহনাফ বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে তুই একবার না অনেকবার আমাকে হামলা করতে চেয়েছিস। আমি যদি জেলে ঢুকে না, আজ জীবনও বের হতে পারবি না। আমি রিমান্ডে পাঠাবো, লাশ হয়ে বের হবে। পুলিশটা কয়েকটা মার দিতেই লোকটা ভয়ে ভয়ে বলে, বলছি আমি রাফি নামের একটা লোক আমায় অনেক টাকা দিয়েছে। স্যার গাড়ির নম্বর দিল, বলল 9টায় অফিসে যায়, শেষ করে দিতে হবে, যেন দেখে অ্যাক্সিডেন্ট মনে হয়। লোকটার কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায় আহনাফ। এই রাফি আমাকে মারতে চাইছে কেন? পুলিশ আহনাফকে জিজ্ঞাসা করলো, আপনি কি চিনেন রাফিকে? হ্যাঁ চিনি, যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করুন প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার আহনাফ, আমরা ওকে খুঁজে বের করব। আখি বারান্দায় দাঁড়িয়ে উদাস হয়ে কি যেন ভাবছিল। এমন সময় হঠাৎ নিধি এসে ছুটে গিয়ে আখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আখি অবাক হয়ে যায়। কি ব্যাপার নিধি, তুই কাঁদছিস কেন এইভাবে? আপু, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না বলে। অঝরে কাঁদতে লাগলো। আখি নিধির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে বল, কাঁদছিস কেন? নিধি কান্না থামিয়ে মোবাইল বের করে আখির হাতে দিল। সেখানে যা দেখলো আখি, তাতে তার সব উল্টাপাল্টা মনে হতে লাগলো। মোবাইলে একটা ভিডিও, যেখানে নিধি যখন রাফির কাছে প্রাইভেট পড়তো, তখন নিধিদের ফাঁকা বাড়িতে নিধি আর রাফির ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য, যেটা রাফি নিধিকে না জানিয়ে ভিডিও করে রেখেছিল। আখি অবাক হয়ে তাকালো নিধির দিকে, আর তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এসব কি নিধি, এসব আমি কি দেখছি? তুই তো সব জানিস আপু, রাফি আমাকে ব্ল্যাকমেল করছে, ও নাকি এইসব ইন্টারনেটে ছেড়ে দেবে। আখি নিধির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল ঠাস করে। তুই যদি ওর সাথে এসব নোংরামি না করতি, তাহলে আজ এত কিছু হতোই না। নিধি গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে মার কাট যা খুশি কর, তবু আমাকে বাঁচা প্লিজ। এখন একটাই কাজ করতে হবে, সেটা হলো পুলিশের কাছে যেতে হবে। না, এটা করিস না, তাহলে আমার ইজ্জত বলতে কিছুই থাকবে না। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো? তো রাফি এখন আর তোর কাছে কি চাই? বেঁচে পর্যন্ত দিতে চেয়েছিল তোকে, এখন কি চাই সে? এই নে, এখানে 5 লক্ষ টাকা আছে। এত টাকা তুই কোথায় পেলি? এগুলো আমার বিয়ের গহনা আর সেভিংস থেকে। এগুলো রাফিকে দিলে ও আমার লাইফ থেকে চলে যাবে, আর সম্ভবত ভিডিওটাও ডিলিট করে দিবে। তো তুই এসব আমাকে কেন দিচ্ছিস? কাল মাঝরাতে তুই এগুলো রাফিকে দিবি, ও বাড়ির পাশের বাগানে আসবে, তুই ওকে এগুলো দিয়ে আসবি। আমি কেন? কারণ আমার খুব ভয় লাগছে, ও আমার ক্ষতি করতে পারে, কিন্তু তোকে কিছুই করবে না। তোর উচিত এসব মিস্টার আহনাফকে জানানো। না, এই কথাটা তুই আর আমি ছাড়া যেন আর কেউ না জানে। কিন্তু আমি কিভাবে? প্লিজ আপু, না হলে আমি আত্মহত্যা করব, এটা তো তুই চাস। নিধি, এসব তুই কি বলছিস?
তুই কি চাস না রাফি আমার জীবন থেকে চলে যাক? তোর পাপের ফল এখন তোকেই ভোগ করতে হচ্ছে। না তো তুই এসব করতি, আর না আমার মিস্টার আহনাবকে বিয়ে করতে হতো। নিধি মাথা নিচু করে ফেলল। আখি ভয় করলেও নিধির কোনো ক্ষতি হোক সেটা ও চায় না, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধু বোনের জন্য। ঠিক আছে, আমি যাব। নিধি খুশিতে আখিকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। বাড়ি ফিরে আহনাব আখির গতিবিধি লক্ষ্য করে। আখি কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। ডিনার শেষে আখি বাসনপত্র সব নিয়ে রান্নাঘরে যাচ্ছিল। হঠাৎ আহনাব এসে আখির সামনে দাঁড়ালো আর আখির হুঁশ ফিরল। মিস্টার আহনাব, কিছু বলবেন? আখি, আপনি আমার রুমে এক গ্লাস গরম দুধ নিয়ে আসুন, আপনার সাথে কিছু কথা ছিল। বলে আহনাব নিজের রুমে চলে গেল। আখি তেমন কিছু না ভেবে দুধ গরম করতে চলে গেল রান্নাঘরে। আখিকে এভাবে রুমে ডাকাটা শিউলির ভালো লাগলো না, তাই রিনাকে বলল, বুবু, আহনাফ হঠাৎ ওই মেয়েটাকে ঘরে রাখলো কেন? তাও আবার গরম দুধ নিয়ে যেতে বললো। আহনাফ তো দুধ খায় না। আরে তুই খামাখা চিন্তা করছিস, তেমন কিছু না। আমার আহনাফ এর উপর বিশ্বাস আছে। আখি গ্লাস নিয়ে রুমে ঢুকলে আহনাব বলে, দরজা বন্ধ করুন গিয়ে। কি? কিন্তু কেন? আপনার সাথে কথা আছে, তাই যা বলছি সেটা করুন। আখি কিছুই বুঝতে পারল না, গিয়ে দরজা বন্ধ করে দিল। আর সেটা দেখে শিউলি, রিনা, নিধির চোখ কপালে উঠে গেল। এই নিন, এটা খেয়ে নিন, আর কি বলবেন বলুন। এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আপনি এখনো অসুস্থ, তাই আপনি এটা খান। আপনাকে না বলেছি আমাকে দরদ দেখাবেন না, আমি খেতে পারবো না। আহনাব আখিকে এক ঝটকায় বিছানায় বসিয়ে দিল আর দুধের গ্লাসটা আখির মুখে ধরল। বাধ্য হয়ে খেতেই হলো আখিকে। আপনি কি এই জন্যই আমাকে রেখেছেন? না, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে? কিছু হয়নি, কি হবে? আমার এখন যেতে হবে। আখি যেতে নিলে আহনাব আখির হাত ধরে ফেলল। আরে কি করছেন? হাত ছাড়ুন। কি হয়েছে বলুন আমাকে। আমার কিছুই হয়নি, আর আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই। আখি নিজেকে ছাড়াতে নিলে আহনাব আরো বেশি কাছে টেনে নেয় আখিকে। চোখ রাঙিয়ে বলে, জবাব দিতে আপনি বাধ্য। আমি আপনাকে দেখেছি, আপনি কি নিয়ে দুশ্চিন্তাতে আছেন। আখির ভয় হতে থাকে যদি আহনাব এর ভয়ে কিছু বলে দেয়, তাই নিধির কিছু হয়ে গেলে আহনাবের প্রথমে সন্দেহ হলেও আখির পালিয়ে যাওয়া দেখে এবার সন্দেহের মাত্রা বেড়ে যায়। আখি ছুটতে চাইলে আহনাব আখির হাত চেপে ধরে আর দুজনে একদম মুখোমুখি হয়ে যায়। আহনাবের এত কাছে এসে খুব অস্বস্তি হতে থাকে আখির। কি করছেন? ছাড়ুন। আপনি কি আমার সুযোগ নিচ্ছেন? এসব কি ধরনের? সকালে যাওয়ার সময় আমার উপরে হামলা করেছিল রাফি। আখি অবাক হয়ে যায় আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। রাফি আপনাকে বা আপনার বোনকে কিছু বলেছে? আখি দ্বিধায় পড়ে যায়। আহনাবকে কিছু বলবে কিনা নিধির কথা ভেবে ঠিক করলো আহনাবকে কিছু বলবে না। না, কিছু হয়নি। আর আপনি এইসব বাহানা দিয়ে আমার কাছে আসার চেষ্টা করছেন, তাই না? এখন ছাড়ুন, নইলে কিন্তু আমি চিৎকার করব। আহনাবের মাথা এবার গরম হয়ে গেল। এই মেয়ে, আমি তোমার ভালো করতে চাইলে মাথায় চড়ে বসো, তাই না? তোমার মতো মেয়েকে আমার পায়ের কাছেও রাখি না। শুধু তুমি আমার বউ বলে তোমার জন্য চিন্তা হয়। বউ? আমি যদি আপনার বউ হতাম তাহলে আমার জীবন নিয়ে খেলতে পারতেন না আপনি। তো কি চাও তুমি? আমি তোমার সাথে সেটাই করি যেটা করলে একটা মেয়ের কাছে স্বামী হওয়া যায় না। মানে কি বলতে চান আপনি? আপনার স্বামীর অধিকার পাওয়ার জন্য সেটাই করতে হবে, তাই না? আপনার স্বামী হওয়ার কোনো দরকার আছে কি? আমি অলরেডি আপনার স্বামী হই, বুঝেছেন? আচমকা আখি আহনাবের কলার ধরে টান দিল। আহনাব অবাক হয়ে যায়। 2 দিনের মধ্যে আমার স্বামী হয়ে কি প্রমাণ করতে চান? আমার ওপর আপনার পুরুষত্ব দেখিয়ে তারপর ব্যবহার করার টিস্যুর মতো আমাকে ফেলে দিবেন, তাই না? আপনি ভুল বুঝেছেন, আমি সেটা। আপনার পুরুষরাই তো হন এমনই। আহনাব আখির আরো কাছে যেতে নিলে আহনাবকে জোরে একটা ধাক্কা দিল। আহনাব পেছনে ছিটকে গেল। এতদিন আপনাকে সম্মান করতাম, এখন থেকে সেটাও করব না, বুঝেছেন? আহনাব নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আখির হাত চেপে ধরল। তোমার কপালে অনেক দুঃখ আছে, বুঝেছ? আমি তোমার ভালোই চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই তোমার নিজের ভালো চাও না। যেদিন বুঝতে পারবে সেদিন বলবে কি হারিয়েছ। আখি নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর দুজন দুজনের দিকে রাগ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। আহনাব বলল, এরপর যদি আমাকে কখনো দরকার হয়
পাশে পাবেন না, মনে রাখবেন সেটা। আখি দরজা খুলে জোরে জোরে পা ফেলে চলে গেল। আহনাফ ঠাস করে দরজা বন্ধ করে দিল। রিনাকে শিউলি বলল, মনে হয় দুজনে ঝগড়া করেছে, দেখছো না কেমন ভাব দেখিয়ে চলে গেল। ফাঁকনামি করতে গেছে হয়তো আহনাফ, আবার মেয়েদের এত ন্যাকামি সহ্য করতে পারে না। দুজনে নিজেরা হাসাহাসি করে যে যার ঘরে চলে যায়। রাত প্রায় অনেক। আখি রুমে বসে চোখের পানি মুছছে। মায়ের ছবি দেখতে দেখতে হঠাৎ ঘরে নিধি এলো। নিধিকে দেখে আখি আড়ালে চোখ মুছল। আপু তুই যাবি না? রাফি মেসেজ পাঠিয়েছে, ও নিচে অপেক্ষা করছে। এই নে টাকাগুলো, ওকে দিয়ে আয়। কিন্তু কেউ দেখার আগেই চলে যা। তুই একটা কাজ কর, একটা বোরকা পরে চলে যা, তাহলে কেউ তোকে দেখবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কোনো সমস্যা হয়? আমি আসি তো, কিছু হবে না। কোনো সমস্যা হলে আমি দেখব। আখি উপায় না পেয়ে বোরখা পরে নিল আর নিধি আর আখি চলে গেল। আখি টাকা নিয়ে বাগানে গেল। নিধি লুকিয়ে লক্ষ্য রাখছে আর দেখছে এখানে কেউ আসে কিনা। কিছুক্ষণ পরেই রাফি চলে এলো। রাফিকে দেখে আখির খুব রাগ হলো। ইচ্ছে করছে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। কোনো রকমে নিজেকে সংযত করে বলল, এই নিন আপনার টাকা, আর আমার বোনের জীবন থেকে একেবারে চলে যাবেন, আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। তোমার বোন মানে তুমি নিধি নাও? না, আমি ওর বড় বোন আখি। শালিয়া আবার আমাকে ধোকা দিল। মানে ভিডিও সব ডিলিট করুন এখনই। লজ্জা লাগে না একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? মেয়েদের ব্যবসা করাই আমার কাজ, মেয়েদের জীবন নিয়ে খেলবো না তো কি নিয়ে খেলবো? বলে একটা হাসি দিল রাফি। আখি বিরক্ত হয়ে টাকাগুলো ছুঁড়ে মারলো রাফির মুখে। এখান থেকে চলে যান, না হলে পুলিশ ডাকবো। এত সহজে তো আমি যাব না। মানে? তুইও যাবি আমার সাথে? নিধিকে না পাঠিয়ে তোকে আসতে কে বলেছে? নিধি আসলে ওকে নিয়ে যেতাম, এখন তুই হলেও চলবে। সাপ্লাই দিতে না পারলে আমার তো চাকরিই থাকবে না। আখি চোখ বড় বড় করে সব শুনলো আর চিৎকার করার আগেই আখির মুখে রুমাল চেপে ধরল রাফি। বেশ কিছুক্ষণ ছটফট করে বেহুশ হয়ে যায় আখি। নিধির এসব দেখে চোখ কপালে উঠে গেল। আখিকে বাঁচাতে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। না, আমি গেলে আমাকে নিয়ে যাবে ওই শয়তানটা। জানতাম এমন কিছুই করবে ও। যাই গিয়ে আহনাফকে ডেকে আনি। এক দৌড়ে আহনাফের ঘরে গেল। নিধির ভয় হচ্ছে, ভয়ে তবু নিজেকে নিয়ন্ত্রণ করে আহনাফকে ডাকতে যাবে। আহনাফের ঘুমন্ত চেহারা দেখে ভাবল, না, আপুকে যদি নিয়ে যাই তাহলে আহনাফ চৌধুরী আমার হবে। ততক্ষণে রাফি সহ আর দুজন লোক আখিকে গাড়িতে তুলে নিয়ে গেল। সকালে আরোহী আখিকে ডাকতে গিয়ে পায় না, তাই খুঁজতে থাকে। কোথাও না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় আরোহী, তাই সবাইকে ডাকতে থাকে, ভাইয়া, মা, ভাইয়া। আরোহীর চিৎকার শুনে চলে আসে সবাই। আহনাফ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছে কেন? ভাবিকে কোথাও পাওয়া যাচ্ছে না, সব জায়গায় দেখেছি, কোথাও নেই। কথাগুলো শুনে ঘুম উড়ে গেল সবার। হঠাৎ নিধি ছুটে এলো, চোখ মুখের চিন্তার ছাপ। আমার গয়না আর টাকা পাওয়া যাচ্ছে না কোথাও, অনেক খুঁজেছি। শিউলি ব্যঙ্গ করে বলল, তাহলে দেখো হয়তো সব টাকা নিয়ে কার না কার সাথে পালিয়ে গেছে। আয়াজ বলল, ভাবি মায়ের বাড়িতে কল দিয়েছি ভাবি, ওখানে যাইনি, তুমি এখনই পুলিশকে ফোন দাও। নিধি ভয়ে ভয়ে বলল, যাক, আমার গয়না তো আমার বোনই নিয়েছে, আমি কিছু মনে করিনি। আর আমি জানতাম ও এমন কিছুই করবে। আয়াজ আরো বিরক্ত হলো। তোমার গয়না খোঁজার জন্য পুলিশ ডাকতে বলিনি, ভাবিকে খুঁজে বের করার জন্য বলেছি। আহনাফ নিধির একদম সামনে এসে দাঁড়ালো। তারপর নিধির হাত শক্ত করে ধরল। তুমি আগে থেকে জানতে? মানে কি জানতে? নিধি ভয়ে ভয়ে বলল, না আসলে তো বলতো যে ওর হাজবেন্ড ওকে পাত্তাই দেই না, আজ পর্যন্ত ওর সাথে থাকেও নি। তাহলে ও আপনার সাথে ঘর করবে না, তাই না? আহনাফ আরো জোরে নিধির হাত চেপে ধরল। আরোহী ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তোমার বোনেরও কারোর সাথে সম্পর্ক ছিল ঠিক তোমার মতো? না, আমি কিছুই জানি না, ও কোনোদিনও বলেনি। তুমি বিয়ের আসর থেকে পালিয়ে যাবে, তোমার বোন বিয়ে করার পর পালিয়ে যাবে, আমাকে কি তোমরা বেকুব পেয়েছ? নিধি চোখ বন্ধ করে ফেললো। তোমরা কি ভেবেছ তোমরা যা খুশি করবে আর আমি তোমাদেরকে ছেড়ে দিব? তোমার কথা যদি সত্যি হয় আমি কাউকে ছাড়বো না, সবগুলোকে জেলের ভাত খাওয়াবো। আহনাফ রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। আয়াজও গেল পিছনে পিছনে। আহনাফ এলোমেলো ভাবে গাড়ি চালাচ্ছে। আয়াজ বলে, ভাইয়া শান্ত হও, আমাকে দাও, আমি ড্রাইভ করি। একবার যদি পাই তাহলে এমন শিক্ষা দিব যে আমাকে ছেড়ে যাওয়ার কথাও ভাববে না। মানে কি করবে তুমি? আহনাফের কানে আখির কথাগুলো বাজতে লাগলো। এখনো কিছু করিনি, তাই অনেক বার বেড়েছে, তাই না?
আয়াস অবাক হলেও কিছু বলল না। অন্যদিকে আখির হুঁশ ফিরলে চোখে দেখলো হাত পা মুখ বাঁধা কোনো একটা রুমের ভেতরে আছে সে। আশেপাশে কেউ নেই। বাইরে থেকে কারো কথা ভেসে আসতে লাগলো। আরে ওই শালি নিজে আসলো না, ওর বোনকে পাঠিয়ে দিয়েছে। কী করার, এটাকে দিয়েই এখন কাজ চালাতে হবে। ঠিক আছে, এটাও খারাপ না, ভালোই আছে দেখতে। চলবে, কথা শুনবে তো? কথা না শুনলে তুমি আমার কেরামতি দেখবে আর কি। এই দুইটাই বহুত জ্বালাইছে, এবার একটার ভাঙবো আরেকটারও ভাঙবো। আখির বুকটা কেঁপে উঠলো। মনে মনে বলল, হে আল্লাহ, এটা আমি কোথায় পৌঁছে গেলাম? ওরা কি আমাকে বিক্রি করে দিয়েছে? আখি কাল রাতে বলা আহানাপের কথা ভাবতে থাকে। তোমার কপালে অনেক দুঃখ আছে। আমি তোমার ভালো চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। যখন ছেড়ে দিব তখন বুঝতে পারবে যে আমি তোমার কাছে কি ছিলাম। আখি ডুকরে কেঁদে উঠে। যদি ওরা নিধিকেও ধরে আনে, হে আল্লাহ, আমাকে এখান থেকে বের করো তুমি। রিনা নিধিকে বলল, তোমরা দুই বোন প্ল্যান করে এসেছো তাই না? আহনাফকে নিয়ে কি কম হাসাহাসি পেয়েছে যে এখন আবার চুলকানি মাখাতে হলো? নিধি কারো সাথে চোখ মেলাতে পারছে না। তোমার গোষ্ঠীতে সব মেয়েরাই কি এমন? ছি 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 ছি। আরোহী বলল, আম্মু কেন ওকে দোষ দিচ্ছ? ওদের দুই বোন থেকে দূরে থাকবে। ওই মেয়েকে আর এই ঘরে ফিরিয়ে নিব না আমি, এটাই আমার শেষ কথা। আহানাপ অফিসের কাজে মন বসাতে পারছে না। শুধু আখির চেহারা ভাসছে চোখের সামনে। সাকিব রুমে ঢুকতে ঢুকতে বলল, ভাই আপনার বউ পালিয়ে যায়নি? মানে পেয়েছ? ভাই ভাবিকে আপনাদের বাড়িতে পাশের দোকানের সিসিটিভিতে দেখা গেছে। কি? ভাই ভাবিকে কিডন্যাপ করা হয়েছে। আখি কারো আসার শব্দ পেয়ে চুপ করে রইল। শারমিন একটা বড় ট্রাক দেখিয়ে রাফিকে বলল, এই বড় গাড়ি করে আজকে 20টা মেয়ে পাঠাই দিবি বান্দরবন। ওইখান থেকে বর্ডার পার করে ওরা চলে যাবে। আমার কাজ কিন্তু বর্ডার পর্যন্ত মনে থাকে যেন। ঠিক আছে, এইটারও নিয়ে রাত 2টায় বের হয়ে যাবি। আখির এসব শুনে ভয়ে কলিজা কেঁপে উঠে। আল্লাহ আমাকে বাঁচাও, আমি মরে যাব যদি আমাকে পাচার করে দেয়। আহনাপ, আয়াস আর সাকিব পুলিশ নিয়ে বেরিয়ে পড়ে শারমিনের এলাকায়। সিসিটিভিতে আখির সাথে রাফিকে দেখে ওরা বুঝে গেছে আখি কোথায় থাকতে পারে। শারমিন পুলিশ দেখে ঘাবড়ে যায়। আহনাপ যত এগিয়ে যাচ্ছে ততই নিজের গতি বাড়িয়ে দিচ্ছে তেরে। এসে শারমিনকে চোখ রাঙিয়ে বলল, আখি কোথায়? আখি? কোন আখি? এখানে কোনো আখি নেই। ওই শয়তান রাফি কোথায় বল, না হলে সব কটাকে আজকে। ওই ঘরে আছে বাবা, আমাদের ছেড়ে দাও। আহনাব গিয়ে ঘরের দরজা লাথি দিয়ে খুলে ভেতরে রাফি অন্য মেয়ের সাথে ব্যস্ত। আহনাব রাফিকে তুলে রুমের বাইরে নিয়ে এসে কয়েকটা জোরে জোরে ঘুষি মারে। রাফি টাল সামলাতে না পেরে পড়ে যায়। বল আখি কোথায়, বল আমার আখি কোথায়? আয়াসকে রাফির থেকে সরিয়ে আনে। ভাইয়া শান্ত হও আর মেরো না। আয়াস তবুও মারতে যায়। বল আখি কোথায়? আখি ওপরে আছে 3 তলায়। রাফিকে ছেড়ে আহানাপ উপরে চলে যায় আর প্রত্যেকটা রুমে খুঁজতে থাকে আখিকে। বাকিরাও যায় আহানাপের পেছনে পেছনে। একটা ঘরে তালা দেওয়া। শারমিন গিয়ে সেই রুমের তালা খুলে দেয় আর ভেতরে আখির হাত পা আর মুখ বাঁধা অবস্থায়। আহানাপ সেখানে তাকিয়ে থমকে যায়। আয়াস গিয়ে আখির বাঁধন খুলে দেয়। ভাবি তুমি ঠিক আছো? আয়াস ভাইয়া, আপনি এসেছেন? শুধু আমি না, ভাইয়া এসেছে। আজকে যদি আপনারা না আসতেন তাহলে মরা ছাড়া আমার কোনো উপায় থাকতো না। বলে কান্নায় ভেঙে পড়ে আখি। হঠাৎ আহানাপ এসে আখিকে তুলে দাঁড় করায়, কিন্তু কোনো কথা বলে না। শুধু আগুনের মতো জ্বলে উঠা চোখে তাকিয়ে থাকে আখি। কিছুই বুঝতে পারে না। তারপর আহানাপ আখির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আখির দুর্বল হলেও বাধ্য হয়ে যেতে হয় আহানাপের সাথে। নিচে এসে আহানাপ পুলিশকে বলল, ওই শয়তান রাফিকে অ্যারেস্ট করুন আমার বউকে কিডন্যাপ করার অপরাধে, আর এমন শাস্তি দিবেন যেন জেল থেকে বের হতে না পারে। আয়াস চল, সাকিব চল। আহনাপ আখিকে গাড়িতে তুলে দিয়ে নিজে ড্রাইভ করতে বসে গেল। আয়াস আর সাকিব গাড়িতে উঠলে গাড়ি চালানো শুরু করে আহনাপ। বাড়িতে কলিং বেল বেজে উঠল আর আরোহী দরজা খুলে আখিকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। ভাবি তুমি এসেছো? কত চিন্তা হচ্ছিল জানো। মা খালামণিকে দেখো, ভাবিকে পাওয়া গেছে। নিধি কিছুটা ঘাবড়ে গেল। এখন যদি ধরা পড়ে যায়, কারণ আখি গয়না চুরি করেনি আর নিধি মিথ্যা বলেছে। তার উপর নিধি জানতো আখিকে কে নিয়ে গিয়েছিল। রিনা রেগে তেরে এসে বলল, এ মেয়েকে কেন এনেছিস আহনাফ? যে ঘরের বউ পালিয়ে যায় তাকে
হার ঘরে তোলা যায়? ওকে ঘরে তুলবো না। আয়াস বলল। ভাবি পালায়নি আম্মু, কাল রাতেও শয়তান রাফি ভাবিকে তুলে নিয়ে গিয়েছিল পাচার করে দেওয়ার জন্য। কাল রাতে রাফির সাথে কেন দেখা করতে গিয়েছিল তোর ভাবি? পরপুরুষের সাথে, তাও আবার এত রাতে, নিজের বোনের গয়না নিয়ে। আখি অবাক হলো, নিধি ওদের কিছু জানায়নি। এত সব দেখছিল আখি, ভেবেছিল নিধি সব বলেছে, তাই ওরা আখির খোঁজ পেয়েছে। আখি অবাক চোখে নিধির দিকে তাকালে নিধি ইশারায় কি যেন মানা করে। আখি বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নেয়, আর কিছু বলে না। আহনাফ, তোমাকে জিজ্ঞাসা করছি ওকে কেন এনেছো? আহনাফ কোনো জবাব দিল না। আখির হাত ধরে নিজের ঘরের ভেতরে ধাক্কা দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল, আর ফিরে এসে বলল, কারণ ও আমার বিয়ে করাবো, আর আমি জানি ওর সাথে কি করা উচিত। আর ওই ঘরের আশেপাশে যেন কাউকে না দেখি। এই ঘরের দরজায় কেউ হাত দেবে না। ওনার যা লাগবে সব আমি দিব, এটাই ওর শাস্তি। তারপর আহনাফ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই বুঝতে পারল এখানে আর কারো কিছু করার নেই। নিধি মনে মনে ভয়েও আছে, আবার কিছুটা বিরক্ত হলো আখি ফিরে আসায়। শিউলি রিনাকে বলল, দেখছো বাবু, আহনাফ কিন্তু তোমার আর কোনো কথাই শুনবে না, মুখের উপর বলে দিল বউ হয় ওর। এখন যাই হয়ে যাক, আখিকে আবার মেনে নিতেই হবে তোমার। আরোহী আয়াসকে বলল, ভাইয়া এসব বাদ দে তো, কি হয়েছে বলতো? ঠিক আছে, আমি সব বলছি ভাবিকে। আমাদের পাশের বাসার সিসিটিভিতে দেখা যায় রাফি ভাবিকে তুলে নিয়ে গিয়েছিল পাচার করে দেওয়ার জন্য, আর এখন ওকে জেলে দেওয়া হয়েছে, আর আমরা ভাবিকে উদ্ধার করে নিয়ে এলাম। এতক্ষণে নিধি সব বুঝতে পারলো। ও তাহলে এই ব্যাপার। এখন আপু যদি আমার নাম নেই তাহলে আমি তো শেষ। কেন যে গয়নার নাটকটা করতে গেলাম, আর একটু অপেক্ষা করতে পারলাম না। ধ্যাত। আহনাফ ঘরে এসে আখির দিকে এগিয়ে গেল। আখি বলল, এসবের মানে কি? কিছু বলতে চান? হঠাৎ আহনাফ আখির মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ, একটাও বাড়তি কথা না। আমি যা জিজ্ঞেস করব সেটারই উত্তর দিবে তুমি। আখি অবাক হলো, আর আহনাফ আখিকে রীতিমতো দেওয়ালে চেপে ধরলো আর বলল, এবার বলো, এত রাত্রে রাফির কাছে কেন গিয়েছিলে? আখি কিছুটা ইতস্তত করে বলল, কাল রাতে রাফি আমাকে কল করেছিল আর বলেছিল টাকা দিলে ওর নিধি জীবন থেকে একেবারে চলে যাবে, তাই ওকে টাকা দিতে গিয়েছিলাম। কাল রাতে আমি আপনাকে জিজ্ঞেস করিনি রাফি কিছু বলেছি কিনা? বলো, জিজ্ঞেস করিনি? আখি ভয়ে ভয়ে বলল, হ্যাঁ করেছিলাম। তাহলে আমাকে বলনি কেন? আমি মনে করেছিলাম টাকা নিয়েও চলে যাবে। কিন্তু যাইনি তো, আপনাকে তুলে নিয়ে গিয়েছিল তো। যদি আমরা জানতে না পারতাম তাহলে কি হতো আপনার? আর আমরা জানতে না পারলেও কেউ যদি আপনাকে নষ্ট করে দিত তখন কি করতেন? আখি কান্না কান্না চেহারা বানিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলার সাহস হলো না। যদি ওরা আপনাকে মেরে ফেলতো, এত সাহস করতে গিয়েছিলেন কেন? দেখুন, আমি যা করেছি শুধু আমার বোনের জন্য করেছি, আর আমি আমার আপনজনদের জন্য সব করতে পারি। আহনাফকে সরিয়ে বলল, আর আমি নিজের জন্য এত চিন্তা কেনই বা করব? কি করবো এই বেঁচে থেকে? আমার কিছু হলেও কারোর কিছু যায় আসে না, বুঝেছেন? আহনাফ আখিকে এক ঝটকায় কাছে টেনে চেপে ধরে বলে, আমার যায় আসে, অনেক কিছু যায় আসে, কারণ আপনি আমার বউ হন। ও তাই নাকি? আমি সেটা মনে করি না। আমি মরলে আপনি আর আপনার মা আরো ভালো বউ পাবেন, তাই আপনাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? আপনি মনে না করলেও সবাই জানে আপনি আহনাফ চৌধুরীর বউ। বউ বাইর থেকে পালিয়ে গেলে তখন খুব মজা লাগবে, তাই না? অনেক বড় অপরাধ করেছেন আপনি, তার শাস্তি আপনাকে পেতেই হবে। আখিকে ধাক্কা দিয়ে বলল, আজ থেকে এই রুম থেকে বের হওয়া বন্ধ আপনার, যেন এরকম কাজ আর দ্বিতীয়বারের মতো করতে না পারেন, বুঝেছেন? আমাকে বন্দি করে রাখতে চান? তারপরেও কি আমাকে এইভাবে জোর করে বেঁধে রাখতে পারবেন? আপনাকে কিভাবে জোর করে বেঁধে রাখতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আহনাফ আখির কাছে যেতে নিলে আখি খুব রেগে যায়। কি করছেন মিস্টার আহনাফ? আমার কাছে আসছেন কেন? আর কিছু বলার আগেই আখিকে বিছানায় চেপে ধরে আহনাফ। আরে কি করছেন আপনি? সরুন। ছাড়বো না। কি করবেন আপনি? কি করতে চান আপনি? আমার উপর আপনার পুরুষত্ব দেখাতে চান? যদি চাই কিছু করতে পারবেন আপনি? পারবেন না, কিন্তু আমি আপনাকে কিছুই করব না। যেদিন আমাকে স্বামী হিসাবে মেনে নেবেন, আমার কাছে আসবেন, সেদিন। আমার মনে হয় সেই দিনটা কখনো আসবে না, কারণ আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, আর তাই আপনিও আমার স্বামী হতে পারবেন না। মানে কি করেছি আমি? আপনি যে কোনো সময় আমার হাত ছেড়ে দিবেন
তখন আমি 2বার ঠকতে পারবো না। 2বার? আখি নিজেকে ছাড়িয়ে নিল। একবার আপনাকে বিশ্বাস করে নিজের সবকিছু দিয়ে, আর দ্বিতীয়বার আপনি যখন আমাকে ছেড়ে দিবেন তখন? আহনাব কোনো কথা বলল না। আখি হালকা হেসে আহনাবের কাছে গিয়ে বলল, আর আপনি সেটা কখনো হতে পারবেন না। আহনাব আখির বাহু ধরে বলল, আমাকে কি আপনার দুশ্চরিত্রের লোক মানা হয়? আর তা না তো কি, আপনি নিজের মুখে বলছেন আমাকে ডিভোর্স দিবেন। পারবেন? পারবেন কোনোদিন আমার হাত ধরে বলতে, আখি আমি কখনো তোমায় ছেড়ে যাব না? আহনাব কোনো কথা বলল না। কখনো পারবেন না। যদি না পারেন তাহলে জোর করে আমার শরীর পাবেন, কিন্তু মন থেকে স্বামী হতে পারবেন না কখনো। আহনাব এবার বলল, মেনে নিন বা না মেনে নিন, আমি আপনার স্বামী। এখন আমি আপনার সাথে যাই করি না কেন সেটাকে সবাই ঠিক ধরে নেবে, বুঝেছেন? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? করুন যা ইচ্ছা। আহনাব কিছুক্ষণ আখির চেহারা দেখে বাইরে বের হয়ে গেল। আখি ধপ করে বিছানায় বসে পড়ল। আহনাবের চেহারা দেখে রিনা বুঝে গেল আবারও ওদের মধ্যে কিছু একটা হয়েছে। যখন থেকে ওই মেয়েটার ঘরে এসেছে আমার ঘরের সব এলোমেলো হয়ে গেছে। আমার ছেলেটা আর কিছুতেই শান্তি পায় না। আহনাব আনমনে উচ্চারণ করে উঠে, আখি কি আমাকে একটু ভালোবাসে না? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহনাবের চোখ থেকে। নিধি ব্যস্ত রান্নাঘরে পরোটা বানাতে। আখি যে তার পেছনে দাঁড়িয়ে আছে তা নিধি বুঝতে পারেনি। নিধি শোন। নিধি আচমকা ঘাবড়ে গেল। কি হয়েছে? এমন করছিস কেন? ভয় পেয়ে গেছিস না? ভয় পাওয়ার মতো কাজ করলে ভয় পাবি না। মানে? তুই জানতি না আমাকে ওই রাফি কিডন্যাপ করেছিল? বল জানতি না? হে হে, মানে জানতাম না তো। তো তুই সেটা ওদের বলিসনি কেন? যদি আমার কিছু হয়ে যেত? আমি বলেছিলাম, ওরা তো মনে করেছিল তুই নিজের ইচ্ছাতেই গেছিলি। তাই? কথা শেষ করেই আখি একটা থাপ্পড় লাগিয়ে দিল নিধিকে। নিধি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। এই থাপ্পড়টা আমি তোকে ঘৃণা করে মারিনি, মেরেছি তোর ভালোর জন্য। মানে? তাই বলে তুই আমার গায়ে হাত তুলবি? ছোটবেলা থেকে তোকে শাসন করিনি, তাই তুই এমন হয়েছিস। আমাকে শাসন করার জন্য আমার মা আছে, আমাকে শাসন করা তুই কে? আমি তোর বড় বোন, তোর মাই হই আমি, বুঝেছিস? আর আমি যদি মাকে বলি, তুই তো এমন অসহায় যে না তোর বাপের বাড়ির লোককে আপন করতে পেরেছিস, না তোর শ্বশুর বাড়ির লোককে। কেউ যদি তোকে কিছু বলেও তোর যাওয়ার কোনো জায়গা নেই, বুঝেছিস? আখি অবাক হয়ে তাকিয়ে রইল নিধির দিকে। আর শুনে রাখ, তুই তো এমন দেমাকি যে তোর নিজের হাজবেন্ডকে পর্যন্ত আপন করতে পারলি না। আমি তোর কাছে শিখতে চাই না, আমার যা হবার হবে, কিন্তু তুই যদি এত লোভ করতে থাকিস, না হলে তুই নিজেকে বেশি দিন বাঁচাতে পারবি না। আখি বড় বড় পা ফেলে চলে গেল। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিল। বলে নিধি আবার নিজের কাজে মন দিল। দরজার কলিং বেল বেজে উঠল। এই সময় কে আসতে পারে ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেল আখি। দরজা খুলে দেখলো তার মা শাহিনা দাঁড়িয়ে আছে। মাকে এতদিন পর দেখে চোখে পানি চলে আসে। আখির সৎ মা হোক, মা তো মাই। মাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল আখি, কিন্তু আখিকে উপেক্ষা করে শাহিনা চলে গেল ভেতরে। আখি সেদিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। মার দিকে শাহিনা চেঁচাতে লাগলো, নিধি, নিধি, কোথায় তুই মা? নিধি সহ বাকিরা চলে এলো। নিধি অবাক হয়ে বলে, মা তুমি এখানে কি করছো? তোকে নিতে এসেছি মা, চল তোকে বাড়ি নিয়ে যাব। এতে কারো কোনো আপত্তি দেখা গেল না, কিন্তু নিধির যে এখনো অনেক কাজ বাকি, তাই এখন গেলে তো চলবে না। আহনাব আখির যেভাবে খেয়াল রাখছে তাতে আখির মন গলতে হয়তো বেশি সময় লাগবে না। তখন এই বড়লোক বাড়ি, বড়লোক বাতাস আর খাওয়া হবে না। আচমকা নিধি দৌড়ে এসে আখিকে জড়িয়ে ধরলো আর কাঁদতে শুরু করলো। শাহিনা সহ বাকিরা চিন্তায় পড়ে গেলেও আরোহী আয়াজ খুবই বিরক্ত হলো, কারণ তারা জানে এসব নিধির ড্রামা। আমি আমার আপুকে ছেড়ে কোথাও যাব না। শাহিনা চিন্তিত হয়ে বলল, কিন্তু এভাবে ওদের বাড়িতে তুই কেন থাকবি? তুই একটা অবিবাহিত মেয়ে হয়ে। তুমি জানো না আম্মু, আপু এ বাড়িতে কত একা, কেউ ওর কথা ভাবে না। আহনাব আখির দিকে তাকিয়ে ওর গতিবিধি লক্ষ্য করছে। আখি কোনো প্রকার অভিব্যক্তি ছাড়া দাঁড়িয়ে আছে, যেন নিধির জ্ঞান দুনিয়ার কারো কথায় তার মধ্যে কোনো প্রভাব ফেলছে না। আরোহী বলল, না, ভাবির খেয়াল কি আমরা রাখি না ভাইয়া? ও যথেষ্ট খেয়াল রাখি নিজের বউয়ের। তোমাদের ভাইয়া আমার আপুর কত খেয়াল রাখে তা তো আমি খুব ভালো করেই জানি।
আখি মনে মনে হাসলো, কারণ ছোটবেলা থেকে নিধি আখিকে আদর করে আপু ডাকার খুব একটা প্রয়োজন বোধ করেনি। আর আজ সবাইকে অবাক করে আহনাব বলল, থাক আম্মা, শাহিনা আর নিধি এখানে থাক। বোনের কাছে থাকলে ভালো থাকবে। নিধিকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বাবা, ওর তো বিয়ে দিতে হবে। ওকে নিয়ে তো কম পানি ঘোলা হয়নি। এখন ওর যদি বিয়ে দিতে না পারি তাহলে ও কোথায় যাবে? ওর বিয়ে নিয়েও আপনাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। সবার সাথে এবারও আখি বেশ অবাক হলো। নিধি খুশি হওয়ার সাথে সাথে মনটা কিছুটা খারাপও হয়ে গেল। মনে মনে বলল, মিস্টার আহনাব কি আমাকে বিয়ে দিতে চাই? উনি কি আমাকে একটু পছন্দ করে না? আমি তো আখির থেকেও অনেক সুন্দর। তাহলে শাহিনাকে এটা সেটা বুঝিয়ে দিয়ে রাজি করালো নিধি। শাহিনা আর নিধি একাকী ঘরে আলোচনা করতে গেল। মা, বুঝতে পারছো না কেন? আমি আমার আসল জায়গাতেই আছি, এটা আমার অধিকার। তাই আমাকে এখানে থাকতে দাও। ওই বড়লোক জামাইকে আমি আমার করেই ছাড়বো। কিন্তু তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। ছেলের বউ নেই, শুধু একটা ছেলে আর দুটো মেয়ে আছে। ওরাও অনেক বড় লোক। তুই না করিস না, এমন সম্বন্ধ তুই আর পাবি না। মা, এসব তুমি কি বলছো? আমি বিয়ে করব, তাও আবার 3 বাচ্চার বাপকে? তুই তো মা হয়েছিলি, ভাগ্যের পরিহাসে জন্ম দিতে পারিসনি খালি। নিধির চোখ হঠাৎ জলে ভরে উঠল, আর সেগুলো মুছে আবার বলল, আমি তো ঠকে গেছি, কিন্তু কাউকে ঠকাইনি। তাহলে আমি কেন আমার অধিকার পাবো না মা? পাবি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি আখিকে খুব ভালো করে চিনি। আমি যদি বলি তাহলে ও নিশ্চয়ই রাজি হবে। আর আখির মিস্টার আহনাবকে নিয়ে কোনো অনুভূতি নাই, ওর কিছু যায় আসবে না কখনো। আর আহনাব তো ওকে সহ্যই করতে পারে না, খালি ওপর দেখায়। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি সবসময় চাই তোর ভালোই হোক মা। আর আহনাবের যদি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই না থাকতো তাহলে কি এখানে রাখতো নাকি? ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর। তোর হাতে বেশি সময় নেই। তোর বাবা তোকে এখানে বেশি দিন রাখবে না, নিয়ে যাবেই। আমি আর বেশি দিন আটকাতে পারবো না। মা, কাল না আমার জন্মদিন? ও হ্যাঁ, কাল তো তোর জন্মদিন, মনেই ছিল না। তুমি দেখো না আমি কি করি ওই আখিকে। কেন, কি করবি? তুমি জানো না, আমার জন্মদিন হলে সবচেয়ে বেশি খুশি হয় আখি। আমার জন্য এটা করে ওটা করে। তো তার মানে আখি আপু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমার জন্য সব করতে পারে। না হলে রাফির কাছে যেত না আমার একবার বলাতেই। শুধু আমার বিপদ হবে বলেই তো গেছিল। হ্যাঁ, তা তো বুঝলাম। আখি তো আর আহনাবকে ছেড়ে দিবি না একেবারে? ও আমার অধিকার কেড়ে নিয়েছে। আমি যেটা সহ্য করতে পারছি না, আহনাবকে ও কখনোই বিয়ে না করতো তাহলে আমি আহনাবকে নিয়ে কোনো আগ্রহ দেখাতাম না। কিন্তু আমার পাশুক ও ভোগ করবে, কখনোই না। আহনাব অফিসের উদ্দেশ্যে গাড়ি বের করার জন্য গাড়ির কাছে গেল। হঠাৎ পেছন থেকে আখি আহনাবের হাত ধরে টেনে ঘুরিয়ে আখির দিকে করে দাঁড় করালো। আহনাব বেশ অবাক হলো। আপনি নিধিকে রাখতে বললেন কেন? আশ্চর্য, তোমার কি হিংসা হচ্ছে? চুপ করুন তো, রাখুন আপনার হিংসা। আপনি জানেন যে তাতে ওর ভালো হবে না, এখানে থাকলেও জীবন নষ্ট হবে। ওর জীবন নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ওর বিয়ে দিব। যার জন্য আপনার এত অপমান হলো তার খেয়াল রাখবেন আপনি, আহনাব চৌধুরী। তো তাতে কি যায় আসে? আপনি উদ্দেশ্য আর নিজের সন্তুষ্টি ছাড়া কখনো কোনো কাজ করেন না। আপনাকে আমার চেনা হয়ে গেছে। না, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। আর এখন আপনার যখন এই অবস্থা, তো এখন কি করবেন? আপনি কি চান, কি করতে পারেন, সব আমার জানা হয়ে গেছে। সুতরাং আপনাকে আমি ভালো করে চিনি আহনাব চৌধুরী। আহনাব এবার আখির হাত ধরে কাছে টেনে বলল, আপনি এখন আমার কোনো কিছু দেখেননি, তাহলে চিনবেন কি করে? আগে আসুন চিনুন, তারপর না হয় বলবেন। শেষের কথাগুলো আখি বেশ অবাক হয়ে শুনল। তারপর আহনাবের উদ্দেশ্যে বুঝতে পেরে হাত ছাড়িয়ে ভেতরে চলে গেল। আহনাব ইচ্ছে করেই এসব বলেছে, না হলে আখি এই টপিকটা বাদ দিত না। আখি যেন আর আগ্রহ না দেখায়, তাই এসব বলেছে সে।